অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ভালোবাসার সবচেয়ে বড় তন্ত্র, কথাটা চেনা চেনা মনে হচ্ছে কি? একজন লেখকের নাম মনে পড়ছে নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক ধরেছেন, অভীক সরকার। বাংলা সাহিত্য জগতে এক বিরাট বড় নাম। আজ অহর্নিশি শোনাতে চলেছে অভীক সরকার মহাশয়ের লেখা গল্প পেত বুদ্ধু, পর্ব 2। অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল সে, নাকি ভেসেছিল? আশেপাশে এমন নিকষ কালো অন্ধকার যে তার মাথার মধ্যে কোনো দিক, স্থান বা কালের কোনো বোধ কাজ করছিল না। যেন এই অনন্ত অন্ধকার সমুদ্রের মধ্যে তাকে কেউ গেঁথে দিয়েছে। প্রথমে সে হাত পা নাড়ানোর চেষ্টা করতে থাকে, কোনো সাড় পায় না। মনে হয় যেন আমি আছি, এই বোধ ছাড়া আর কিছুই বেঁচে নেই তার শরীরে। চোখ নেই, হাত নেই, পা নেই, মাথা নেই, শরীর নেই, কিচ্ছু নেই। সেই গাঢ় নিঃসীম বোধ শূন্যতার মধ্যে শুধু অন্ধকার প্রদীপটির মতন জেগে আছে একটি মাত্র জিনিস, তার জাগ্রত চৈতন্য। প্রথমে ভয় পেয়ে যায় সে, প্রবল ভয়। এ কোথায় সে? তাকে কি কেউ আটকে রেখেছে কোথাও? মাটির নিচে হাত পা বেঁধে জীবন্ত পুঁতে দিয়ে গেছে? সে কি আর বেঁচে নেই? প্রবল আতঙ্কে চিৎকার করে উঠতে যায় সে, কিন্তু তার গলায় যে কোনো আওয়াজ নেই। চিৎকার করার সেই প্রবল ইচ্ছে যেন তার নিজের চৈতন্যের ওপরেই বিপুল সমুদ্র হয়ে আছড়ে পড়ল। মরণাপন্ন মানুষের মতন ছটফট করে উঠতে চাইল সে। প্রবল ইচ্ছে যেন মুচড়ে যেতে চাইল তার প্রতিটি স্নায়ু। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে অবসন্ন হয়ে এলো তার বোধ শক্তি। কিছুক্ষণ পর সে অনুভব করল কিছু একটা হচ্ছে। তার সত্তা যেন একটু একটু করে প্রসারিত হচ্ছে। সেই অতলান্ত শূন্যতার মধ্যে তার বোধ, তার চৈতন্য অতি ধীরে জমাট বেঁধে উঠছে, যেমনভাবে পাথরের গা বেয়ে উঠে আসে জীবন্ত জলজ শ্যাওলার বাঁক। ধীরে ধীরে মনের ইচ্ছা সংহত করতে থাকে সে। নিজের সমস্ত বোধ একটিমাত্র বিন্দুতে স্থিত করার চেষ্টা করে। নিজের মগ্ন চৈতন্যের গভীরে ডুব দেয় সেই যুবক। কিছু সময় পর সে বুঝতে পারে তার বিদেহী চৈতন্য বিন্দু ঘিরে যেন এক শরীরী বোধ গড়ে উঠছে। শরীর নেই, তবু যেন তার সত্তার মধ্যে কে যেন নির্দেশ পাঠাচ্ছে যে সে এখন মুক্ত। সেই নিকষ কালো ব্যাপ্তির মধ্যে সে যেন এবার নড়াচড়ার ধারণা অনুভব করে। ধীরে ধীরে এগোবার চেষ্টা করে সে। সেই অনন্ত অন্ধকার সমুদ্রে ভেসে বেড়ানোর পথে তার স্মৃতি জাগ্রত হয় তিল তিল করে। একের পর এক দৃশ্য তার মনের পর্দায় ভেসে উঠতে থাকে। সেগুলো কাটা কাটা নয়, বরং একটা দৃশ্যের সঙ্গে যেন জড়িয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, মিশে যাচ্ছে আরেকটা দৃশ্য। কিছু ছেঁড়া ছেঁড়া স্মৃতির কোলাজ ভেসে বেড়াচ্ছিল তার স্মৃতির পর্দা জুড়ে। সে শুয়েছিল। হঠাৎ তার নাম ধরে কে যেন ডাকলো তাকে, অনেক দূর থেকে। উদ্ভ্রান্তের মতন উঠে বসেছিল সে। চটিটা পায়ে গলিয়ে বাইরে আসতেই দৃশ্য পাল্টে যায়। নদীর পাশে একটা বড় বাড়ি, দূরে পাহাড়, নদীর পাড়ে কারা যেন বসে আছে, কথা বলছে। ওই তো সে নিজেও আছে তাদের মধ্যে। আবার পাল্টে যায় দৃশ্যপট। পাহাড়ের গা ঘেঁষে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে ওর সামনে হেঁটে চলেছে এক অশরীরী ছায়া। তাকে যেন চেনা চেনা লাগে। পাহাড়ি রাস্তা,
সাদা বাড়ি, নদীর ধারে বাড়ি, ঝর্ণা। তারই মধ্যে সেই অশরীরী ছায়ার পেছন পেছন এগিয়ে যাচ্ছে সে। অন্ধের মতো, উদ্ভ্রান্তের মতন সেই ছায়াকে অনুসরণ করে চলেছে সে। পাহাড়ের গায়ে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে সে। কোথায় হারিয়ে গেছে সে? এই তো সেই বাড়ি। বাড়িটার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সে। জঙ্গলের মধ্যে বাড়ি, চাতাল, চাতালের ওপর অনেক লোক, বাড়িতে অনেক লোক, ঝড়, অনেক লোক, চাতালে মশাল, কি যেন নেমে আসছে, দৌড়ে যাচ্ছে ও। বাড়িটা যেন হঠাৎ ধেয়ে আসা ঝড়ের মতন গিলে খেতে আসছে ওকে। তারপর শূন্য, সব শূন্য। নিজের মধ্যে ধ্যানমগ্ন হয় সে যুবক। চেষ্টা, আরও চেষ্টা করতে থাকে। তীব্র ইচ্ছার সঙ্গে জড়িয়ে দেয় ছোটবেলার সমস্ত ভালো লাগার মুহূর্তগুলো। 6 বছর বয়স, মা কোলে বসিয়ে ভাত খাওয়াচ্ছে। খাও বাবা খাও, আমার সোনা ছেলে। দেখি দেখি, হাম। এই যে আমার সোনা ছেলেটা কি সুন্দর হাম করে নিল। লোডশেডিং। মা মৃদুস্বরে গাইছেন, দেখা যায় তোমার দ্বারে। খাও খাও সোনা খাও, এই যে এই তো আমার লক্ষ্মী ছেলে। প্রথম বৃষ্টির সোঁদা গন্ধ, প্রথম দেখা কাঞ্চনজঙ্ঘার ওপরে সোনা ঢেলে দিচ্ছে সূর্যের আলো। মাধ্যমিকের রেজাল্ট, রাজ্যে 5ম স্থান অধিকার করেছে সে। কে যেন একজন মাকে জড়িয়ে ধরে বলল, আপনি তো রত্নগর্ভা দিদি। মা কিছু বলছেন না, ছলছল চোখে তাকিয়ে আছেন তার দিকে। আর সে অনুভব করছে এক সমুদ্র ভালোবাসা যেন নরম চাদরের মতন ওমে ঘিরে ধরেছে তাকে। সেকেন্ড ইয়ার, কফি হাউস। কাজল রঙা মেয়েটি আবৃত্তি করছে, একটি কথার দ্বিধা থর থর চুড়ে ঝড় পড়েছিল 7টি অমরাবতী। নেটের রেজাল্ট বেরোনোর দিন। মামা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছেন, শাবাশ, একেই বলে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। আর কিছু হোক না হোক, হতচ্ছাড়া রক্তের গুণটা তো আছে। দেবাদিত্য একসঙ্গে বাইক চালিয়ে দীঘা, রাতভর আড্ডা। জেনেভা ফেয়ারওয়েল পার্টি। প্রফেসর কাগজি আড়ালে ডেকে বলছেন, China's in Harvard, young man. Experimental physics needs you. সুজন, ঠিক এই সময় তার সত্তার মধ্যে যেন মৃদু, অতি মৃদু স্বরে জেগে উঠল কারো স্বর। দূর থেকে অতি ক্ষীণ তরঙ্গ ধাক্কা দিল তার চেতনার পর্দায়। সুজন, এ কি তুই? তুই এখানে? শোনা মাত্র আরো তীব্র করল সে তার চিৎশক্তি। মনের সমস্ত জোর সংহত করে ছুড়ে দিল চিন্তা তরঙ্গ। মামা, তুমি এখানে? কোথায় আছো মামা? আমরা কোথায় আছি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কিন্তু ঈশ্বর, সুজন তুই এখানে এলি কি করে? তুই কি আছিস? বুঝতে পারছিস আমার কথা? আছি মামা, কিন্তু এ কোন জায়গা? আমরা কোথায়? চারপাশে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার হাত পা শরীর এসব কিছুই অনুভব করতে পারছি না কেন? কথা বলতে পারছি না কেন? আমার ভয় করছে মামা। ভয় পাস না সুজন, মাথা ঠান্ডা রাখ। কোথায় আছি সেটা নিশ্চিত হয়ে বলার মতো সময় এখনো আসে। শুধু এটুকু বুঝতে পারছি যে তীব্র ইচ্ছা শক্তি ছাড়া এখানে কিছুই করা যায় না। মনের শক্তিকে সংহত কর সুজন,
এছাড়া এখানে কমিউনিকেট করার অন্য কোনো উপায় নেই। কিন্তু মামা, এই কোন অদ্ভুত জায়গায় আছি আমরা? আমরা এখানে এলামই বা কি করে? তুমি তো ব্রাইটনে কয়েক মাসের জন্য পড়াতে গেছিলে, তাই না? না রে, আমি তোদের ভুল বলেছিলাম। একটা খুব সিক্রেট এক্সপেরিমেন্ট করছিলাম, তারপর সে এক লম্বা গল্প। কিন্তু তুই এখানে এলি কি করে? বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে এসে জড়িয়ে পড়েছি মামা। কিন্তু কিন্তু তুমি কিসের এক্সপেরিমেন্টের কথা বলছো? ক্যালিব্রেশন একটা ছোট্ট ভুল, আর তার ফলে এক্সপেরিমেন্টটা হাতের বাইরে চলে যাচ্ছিল। ব্যাস এই অবধি মনে আছে রে। তারপর যে কি হলো সে আমিও বুঝতে পারছি না, তবে হ্যাঁ অনুমান করতে পারি। আমি তো কিছুই বুঝতে পারছি না মামা। কি এক্সপেরিমেন্ট? কোন অনুমানের কথা বলছো তুমি? এক্সপেরিমেন্টের কথা তো তোকে বলতেই হবে এখন, এছাড়া যে আর পথ নেই। এতদিনে মনে হচ্ছে ওই পাগলটার থিওরিটাই বোধহয় ঠিক। পাগল? কোন পাগল? তোর বাবা শঙ্কর গাঙ্গুলি। শিলিগুড়ির একটা হোটেলের প্রায়ান্ধকার রুমে 3 জন অসমবয়সী মানুষ মাথা নিচু করে বসেছিলেন। তাদের একজন তরুণ, আরেকজন মাঝবয়সী, শেষজন বয়সে প্রৌঢ়। ভেতরে এসি চলছিল মৃদু আওয়াজ তুলে। রাস্তার লোকজন, রিক্সা, গাড়ি ঘোড়ার আওয়াজ বন্ধ কাঁচের ওপার থেকে রুমের ভেতর ভেসে আসছিল। দেবাদিত্য আর কৃষ্ণদা যখন এখানে এসে পৌঁছয় তখন বেলা প্রায় 11টা। কৃষ্ণদা যেন জানতেনই যে এই প্রৌঢ় ভদ্রলোককে কোথায় পাওয়া যাবে। দেবুকে তিনিই টেনে এনেছেন সঙ্গে করে। সুজনের হারিয়ে যাওয়ার সংবাদও তিনিই দিয়েছেন এইমাত্র। সেই দুঃসংবাদটাই যেন এই কোলাহল মুখরিত দুপুরের মধ্যে পাথর চাপা স্তব্ধতা হয়ে চেপে বসেছিল 3 জনের বুকে। প্রথম প্রশ্ন করলেন প্রৌঢ় পুরুষটি। একটা জল জ্যান্ত ছেলে হারিয়ে গেল কিভাবে? জানি না আঙ্কেল। চোখ মুখ বসে গেছে তার, মাথার চুল উস্কো খুস্কো, বারবার শুকনো ঠোঁট চাটছে। আমাদের প্ল্যান ছিল রাতের অন্ধকারে আমরা দুজন একবার ওই বাড়িটার কাছে যাব, যদি চুপি চুপি ঢোকা যায়। আমাদের মনে হচ্ছিল ওই বাড়িটার মধ্যেই হয়তো এই রহস্যের সমাধান সূত্র আছে। সেই মতো আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়েও পড়ি। কথা ছিল মাঝরাতে সুজন আমাকে ডেকে দেবে, তারপর আমরা বেরোবো। কিন্তু আমার ঘুম ভাঙে একেবারে সেই ভোরবেলায়। উঠে দেখি ও নেই। তারপর আর ইউ কিডিং? কি ভেবেছিলে ওখানে কোনো সিকিউরিটি নেই? জায়গাটা এমনি এমনি খোলা পড়ে থাকবে যাতে তোমরা গিয়ে রাতের বেলা অ্যাডভেঞ্চার করবে? এত বয়স হয়েছে, মাথায় সাধারণ বুদ্ধিটুকু অবধি নেই? না, মানে আসলে ইনি বলেছিলেন যে সেই ঝড় জলের রাতে ওই বাড়িটায় কি যেন একটা। এর সঙ্গে পরে কথা বলছি, তুমি বলো তারপর তুমি কি করলে? আমি ঘুম থেকে উঠে দেখলাম ভোর হয়ে গেছে আর ওর বিছানা খালি। প্রথমে ভাবলাম আমাকে না ডেকে ও হয়তো একাই বেরিয়ে গেছে, কিন্তু তারপরে দেখি টর্চ, কিট ব্যাগ, রিস্ট ওয়াচ, স্নিকার্স সব কিছুই তো পড়ে আছে, শুধু হাওয়াই চপ্পলটাই নেই। ঘরে পড়ার হাওয়াই চপ্পল পরে তোর বেশি দূর যাওয়ার কথা নয়। কেউ ধরে নিয়ে যায়নি তো? না আঙ্কেল, তাহলে তো আমি শব্দ পেতাম। তাছাড়া চা বাগানের 2 জন গার্ড বারান্দায় শোয়, তারাও তো কোনো আওয়াজ পায়নি। বিছানায় বা চারপাশের কোথাও ধস্তাধস্তির কোনো চিহ্নও তো নেই। আর কেউ ওকে খামোকা ধরে নিয়ে যেতে চাইবেই বা কেন? স্ট্রেঞ্জ, ছেলেটা হাওয়াই চপ্পল পরে বেরিয়ে জাস্ট হারিয়ে গেল। ঘুম থেকে উঠে সুজনকে বিছানা না দেখে খুবই আশ্চর্য হয়েছিলাম। আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল সুজন আমাকে না জানিয়ে হয়তো ওই যন্তর মন্ত্রের কাছে গেছে। সময় নষ্ট না করে তক্ষুনি গার্ডের সাইকেল চালিয়ে আমি বাড়িটার কাছে পৌঁছালাম, কিন্তু সেখানে সুজনের কোনো খোঁজ তো পাইনি। উপরন্ত সিকিউরিটি আমায় দেখা মাত্র ভাগিয়ে দিল। পুলিশে অভিযোগ জানাবো কিনা ভাবতে ভাবতে ফিরে আসার সময় নদীর ধারে কৃষ্ণদার সাথে দেখা। উনি আমায় বারণ করলেন পুলিশে যেতে। তারপর একটা গাড়ি ধরে আমায় উনি নিয়ে আসেন এই শিলিগুড়ির এই হোটেলে।
পুলিশে না যাবার পরামর্শটা কি আপনিই দিলেন? ঘরে উপস্থিত তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করলেন শঙ্কর গাঙ্গুলি। হ্যাঁ। ছোট করে উত্তর দেন মধ্যবয়সী মানুষটি। তিনি এতক্ষণ ধরে নিবিড়ভাবে শঙ্কর গাঙ্গুলিকে লক্ষ্য করছিলেন। তার মনে হচ্ছিল যে আপাত কঠিন এই মানুষটি ভেতরে ভেতরে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছেন। তার ঘন ঘন আঙুল মটকানো, ছটফট করা, দরদর করে ঘামতে থাকা সেসবেরই ইঙ্গিত দিচ্ছিল। কেন পুলিশে যেতে বারণ করলেন কেন? কারণটা বোধহয় আপনিও জানেন প্রফেসর সাহেব। আমার মন বলছিল যে কারণে এই চেংমারি টি গার্ডেন বা লাল ঝামেলা বস্তি সংলগ্ন এলাকার লোকজন হঠাৎ করে হারিয়ে যাচ্ছে, আপনার ছেলের নিখোঁজ হওয়ার পেছনেও সেই একই কারণ রয়েছে। সেটা পুলিশকে জানিয়ে বিষয়টা জটিল করে তোলার বদলে সরাসরি আপনাকে জানানোই বেটার, তাই না? আর তাছাড়া আপনিও তো এই প্রবলেমটাই সলভ করতে এসেছেন। আমি কি করতে এসেছি সে প্রশ্ন পরে, কিন্তু আপনি আগে আপনার পরিচয়টা খুলে বলুন তো। কে আপনি? আমি এখানে কি কাজে এসেছি, কোথায় উঠেছি, সেসব তথ্য এই গোটা দেশে গুণাগুন্তি জনাদশেক লোক ছাড়া আর কারো জানার প্রশ্নই ওঠে না। আপনি জানলেন কি করে? কি করে জানলাম? ধরে নিন যে 10 জনের উল্লেখ আপনি করলেন, তাদের মধ্যেই একজন আমার অতি ঘনিষ্ঠ লোক। তিনি আমার শীর্ষস্থানীয়। আমাকে তিনি নিজের থেকেও বেশি বিশ্বাস করেন। দেশের নিরাপত্তা জড়িত আছে এমন অনেক বিষয়ই আমার সঙ্গে আলোচনা করেন তিনি। সেই মানুষটিই আমাকে অনুরোধ করেছিলেন এখানে আসতে। আর একটা অন্য কারণও আছে। উদ্ভ্রান্তের মতন দুজনের দিকে তাকায় দেবু। কোন 10 জনের কথা হচ্ছে এখানে? এখানে দেশের নিরাপত্তার প্রশ্নটাই বা উঠছে কেন? মাথাটা ঘেঁটে যাচ্ছিল তার, যেন ওর মনের প্রশ্নটাই আঁচ করে নিলেন কৃষ্ণদা। উঠে এসে সান্ত্বনার হাত রাখলেন দেবুর পিঠে। আমি দুঃখিত দেবাদিত্য। এবার বোধ হয় তোমাদের সব কথা খুলে বলার সময় এসেছে। আমার এখানে আসা বা তোমাদের সঙ্গে দেখা হওয়া কিছুই আকস্মিক নয়। ওই ঝড় জলের রাতের পর থেকেই ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি খবর রাখছিল এই এলাকায় কারা আসছে বা যাচ্ছে। ইনফ্যাক্ট তুমি আর তোমার বন্ধু এখানে আসছো, এই খবর পাওয়ার পরেই এই পরিকল্পনার ছক কাটা হয়। তারপরেই যোগাযোগ করা হয় প্রফেসর গাঙ্গুলির সঙ্গে। আমাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে। কিন্তু এর কারণ কি? এসব সিক্রেট মিশন, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, ঠিক কি ঘটছে এখানে? আমরা যা ভাবছি তা যদি সত্যি হয় দেবাদিত্য, এখানে যা ঘটছে সেটা খুব সম্ভবত আজ অবধি আমাদের জানাশোনার পরিধির মধ্যে ঘটে যাওয়া সবচেয়ে অদ্ভুত ঘটনা। এ একদিকে যেমন অতীন্দ্রিয় ও অলৌকিক, অন্যদিকে মানুষের প্রতিভার সর্বোচ্চ প্রমাণও বটে। কিন্তু আপনি এত সব জানলেন কি করে? আর আপনাকে কে বলেছিলেন আমাদের সঙ্গে সঙ্গে থাকতে? বললাম তো, ধরে নিন এই দেশের সবচেয়ে শক্তিমান 10 জন মানুষের একজন। তিনি যেই হন, তার প্রফেশনাল এথিক্সের বাইরে গিয়ে আপনাকে এই কাজে নিয়োগ করবেন, এটা আমি ভাবতে পারছি না। আর সেই জন্যই আপনাকে বিশ্বাস করাটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি যে কোনো বিদেশি শক্তির এজেন্ট নন, তারই বা প্রমাণ কি? শান্ত হেসে শঙ্করের দিকে একবার তাকালেন কৃষ্ণদা। তারপর পকেট থেকে একটা আদ্যিকালের মোবাইল বের করে কাকে যেন কল করলেন। ওদিক থেকে সাড়া পেতেই ধীর স্থির স্বরে বললেন, চিফ, ডক্টর গাঙ্গুলি আমার পরিচয় চাইছেন। যন্ত্রটা তিনি বাড়িয়ে দিলেন শঙ্কর গাঙ্গুলির দিকে। উত্তরোত্তর বিস্মিত হয়ে উঠছিল দেবু। সেই মালবাজারে মধ্যাহ্নভোজের সময় থেকে লোকটাকে দেখছে সে। তখন লোকটার হাবে ভাবে যে নিরীহ ছাপোষা বাঙালি মার্কা ছাপ ছিল, এখন তা ভোজবাজির মতোই উধাও।
লোকটার স্বরে এখন এক আশ্চর্য সজীব ও স্থির বুদ্ধি কর্তৃত্বের ব্যঞ্জনা খেলে বেড়াচ্ছিল। মোবাইলটা নিয়ে দ্রুত ঘরের বাইরে গেলেন শঙ্কর গাঙ্গুলি। খানিকক্ষণ পরে ফিরে এলেন তিনি। তাকে একই সঙ্গে নিশ্চিন্ত আর উত্তেজিত লাগছিল। যন্ত্রটা ফেরত দিয়ে তিনি বললেন, ইয়োর আইডেন্টিটি ইজ প্রুভেন স্যার। এবার বলুন তো, এই ব্যাপারে আপনি কি করে জড়িয়ে পড়লেন? তার আগে প্লিজ আপনার পুরো পরিচয়টা দেবেন। স্যার সম্বোধনটা একটু বাড়াবাড়ি হয়ে গেল ডক্টর গাঙ্গুলি। আমার নাম কৃষ্ণানন্দ মৈত্র। কথাটা বলে একটু থামলেন ভদ্রলোক। তারপর বললেন, অবশ্য পুজো আচ্চা বা আগমপন্থী তন্ত্র সাধনা করি বলে লোকে একটা উপাধিও দিয়েছে আমাকে, আগম বাগীশ। তাই আমার পুরো নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ। এই সাংঘাতিক এক্সপেরিমেন্ট করতে রাজি হলে কেন মামা? লোভ রে সুজন, লোভ। বিজ্ঞানের ইতিহাসে একটা চিরস্থায়ী ছাপ রেখে যাওয়ার লোভ। আর জানিস তো, লোভে পাপ, আর পাপে আমরা কোথায় আছি মামা? আমরা কি মরে গেছি? এটা কি মৃতদের জগৎ? বলা মুশকিল। চেনা জানা কোনো জগৎ নয়, সে তো বোঝাই যাচ্ছে। তবে ওই যে বললাম, তোর বাবার থিওরি যদি সত্যি হয় তো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন মামা? তুমি আমাকে দেখতে পাচ্ছ? না, শুধু ইচ্ছে শক্তির সাহায্যে তোর সঙ্গে যোগাযোগ করতে পারছি। ইচ্ছে শক্তির বলেই বুঝেছিলাম তুই এসেছিস সেখানে। প্রতিটি মানুষের চিন্তা তরঙ্গের ফ্রিকোয়েন্সি আলাদা হয়। আচ্ছা মামা, ইজ ইট কল্ড টেলিপ্যাথি? কি করে বলি বলতো? সারা জীবন বিশ্বাস করে এলাম এসব টেলিপ্যাথি সব ভাওতা। এখন তাই দিয়ে নিজের অবস্থান কিভাবে ব্যাখ্যা করি? বাকিরা কোথায় মামা? তোমার সঙ্গে যারা ছিলেন? অনেক চেষ্টা করেছি, কারো সাড়া পাইনি। চল তো একবার একসঙ্গে চেষ্টা করে দেখি, যৌথ প্রচেষ্টায় যদি কোনো ফল হয়। দুজনেই ধ্যানস্থ হন। অন্ধকার সমুদ্রে যেন অতি সূক্ষ্ম, অতি মৃদু কম্পন ওঠে। একটু পরে অতি ক্ষীণ সাড়া পাওয়া যায়। সাড়া দেন হিতেশ রঞ্জন। কে? মেজর মেহরা? ইয়েস। আমরা কোথায় স্যার? আই এম ট্রাইং টু ফিগার দ্যাট আউট। Why can't I feel my body parts? মনের জোর একত্রিত করুন মেজর। নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করুন। এখানে যোগাযোগ করার বা নিজের অস্তিত্ব অনুভব করার ওটাই একমাত্র উপায়। Okay. But this is extremely scary, I must say. প্যানিকড হবেন না মেজর। এখন আমরা একটা ঘোর বিপদের মধ্যে আছি। এখান থেকে উদ্ধার পেতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। বিচলিত বা আতঙ্কিত হলেই আমাদের মানসিক শান্তি বিঘ্নিত হবে। মনের জোর, ইচ্ছা শক্তি এছাড়া আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো অস্ত্র নেই এই সিচুয়েশন থেকে বেরোবার। লেকিন সিচুয়েশনটা কি সেটাই তো বুঝতে পারছি না। বাকি টিম মেম্বার্স কাহা হ্যায়? আমার ভাগ্নে পাকে চক্রে এসে পড়েছে এখানে, তার সাড়া পেয়েছি। বাকিদের খুঁজে বের করার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনি মনের শক্তি একত্রিত করে ডাকুন তাদের। যত বেশি মানুষ চেষ্টা করবে ওদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। লেকিন হাম হ্যায় কাহা? আমার ধারণা যদি সত্যি হয় তাহলে বলতে হবে যে আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, কিন্তু অন্য ডাইমেনশনে, মানে স্পেস অ্যান্ড টাইমের অন্য মাত্রায়। What? পরের দিন যখন ওরা যন্তর মন্তরে পৌঁছল তখন প্রায় দুপুর। সারা এলাকা জুড়ে ছড়িয়ে থাকা চাপা উত্তেজনার আঁচ লাগছিল তিনজনের গায়ে। পুলিশের নিত্য টহল চলছে। প্রতিটি বাজারে বা মোড়ে কৌতূহলী মানুষের ভিড়।
নিরাপত্তার পুরু চাদরে মোড়া ল্যাবে ঢুকতে ওদেরও 3 দফা বায়োমেট্রিক টেস্টের ধাপ পেরোতে হলো। সে নিয়ে চাপা স্বরে গজগজ করলেন শঙ্কর। সব কাজের কাজ কিছু নেই। সিকিউরিটিকে বলে তক্ষুনি যন্তর মন্তরের মেশিন ঘর খোলানো হলো। ঘটঘট করে যখন মেশিন ঘরের দরজা ওপরে উঠে যাচ্ছে, নিজের অজান্তেই সর্বাঙ্গ শিরশির করে উঠল দেবুর। কাল সকাল থেকে দুশ্চিন্তার ঠেলায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল তার। সুজনকে সে নিজের থেকে কম ভালোবাসে না। সুজনের মা মানে কাকিমাও খুব স্নেহ করেন তাকে, অথচ প্রায় 24 ঘন্টার উপর হতে চলল ছেলেটার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, রহস্যটা ক্রমেই জটিল হয়ে দাঁড়াচ্ছে তার কাছে। দরজাটা পুরো খুলে যেতে 3 জনেই হাঁ করে চেয়ে রইলেন সামনের দিকে। মেশিনটা একটা প্রায় 1.5 তলা বাড়ির সমান উঁচু। 2টো লরি পাশাপাশি রাখলে যতটা চওড়া হয় ততটাই চওড়া। বেধও প্রায় ওই 2 লরির সাইজেরই। উঁকি দিয়ে দেখল দেবু। দুজনে ভেতরে ঢুকল। কেষ্টদা বাইরেই দাঁড়িয়ে রইলেন। আমি এসব বুঝবো না ভাই। শঙ্কর গাঙ্গুলি মেশিনের গায়ে নাট বোল্ট দিয়ে সেঁটে রাখা লেবেলটা কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেন। ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড এক্সট্রিমলি বিউটিফুল। তারপর পুরো মেশিনটা ঘুরে দেখলেন। নাইস। এর কন্ট্রোল রুম বাড়ির দোতলায়, ওখানেই সব রিডিং পাওয়া যাবে। মেজর, এইবার এটা বন্ধ করে ওখানে আমাদের নিয়ে চলুন। দোতলায় কন্ট্রোল রুমের পাল্লা খুলতেই একটা বদ্ধ ভ্যাপসা গন্ধ সবার উপরে ঝাঁপিয়ে পড়ল। কি দুর্গন্ধ! 3 জনেই মুখে রুমাল চাপা দিলেন। শুধু মেজর বক্সি, যিনি আপাতত এই ফেসিলিটির সিকিউরিটির দায়িত্বে আছেন, নিবাত নিষ্কম্প ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। গন্ধের ধাক্কা সামলে উঠে দেবু বুঝল এই ঘরের প্রতিটি বর্গ ইঞ্চি অত্যাধুনিক যন্ত্রে ঠাসা। এদের মধ্যে বেশ কিছু যন্ত্রের বিবরণ শুধু বিভিন্ন জার্নালেই পড়েছে সে। চোখের সামনে সেসব দেখে তার গায়ের রোঁয়া দাঁড়িয়ে যাচ্ছিল। ঘরের একটা দিকের দেওয়াল পুরোটাই পুরু বুলেট প্রুফ কাঁচের তৈরি। তার সামনে দাঁড়ালে মেশিন ঘরের দরজাটা চোখে পড়ে। ঘরের মধ্যে কাঁচের দেওয়ালের ঠিক সামনে বড় কন্ট্রোল প্যানেল। প্রথমে সেটাই মন দিয়ে দেখেন শঙ্কর। তারপর প্রতিটা যন্ত্র দেখতে দেখতে কন্ট্রোল প্যানেলের পাশে রাখা ল্যাপটপের সামনে আসেন। ল্যাপটপ খোলাই ছিল, যদিও হাইবারনেশন। পাওয়ার বাটন অন করার সঙ্গে সঙ্গে ল্যাপটপের স্ক্রিন যেন লাফিয়ে ওঠে ওদের সামনে। 2টো ফাঁকা বাক্সের মতো জায়গার ওপরে জলজল করে ওঠে 2টি শব্দ, পাসওয়ার্ড প্লিজ। হঠাৎ থমকে গেলেন শঙ্কর। ভ্রু কুঁচকে বলে উঠলেন, এ কি, এটা এখানে কেন? জিনিসটা নজরে পড়েছে দেবাদিত্যরও। সেও আশ্চর্য হলো ওটাকে দেখে। জিনিসটা আর কিছুই না, একটা বালি ঘড়ি। বলতে পারবো না ডক্টর। এতক্ষণ পর প্রথম কথা বলেন মেজর বক্সি। এ ঘরে সবকিছু প্রফেসর বাসুই এনে রাখতেন। তাঁর কয়েকজন সহকারী তাকে সাহায্য করতেন। সেদিনের পর থেকে তাঁদেরও কোনো খোঁজ নেই। আমরা কোনো ঝুঁকি নিই, কোনো কিছুতেই হাত দিন। প্রতিটি যন্ত্র যেভাবে ছিল ঠিক সেভাবেই রাখা আছে। আমরা ঘরটা সিল করে রেখেছিলাম। সেদিনের পর আপনারাই প্রথম এই ঘরে ঢুকলেন। অন্যমনস্কভাবে মাথা নাড়তে নাড়তে বিড়বিড় করেন শঙ্কর। এত বড় ঘটনা ঘটে গেল, তাতে কোনো পাওয়ার আউটেজ ঘটেনি? প্রতিটা যন্ত্র ঠিকঠাক রিডিং দিচ্ছে, কোনো মেজারমেন্ট ইকুইপমেন্টের কোনো ক্ষতিই হয়নি। স্ট্রেঞ্জ,
যদি ল্যাপটপের পাসওয়ার্ডটা... হঠাৎ নিচু হয়ে কি যেন একটা হাতে তুলে নেন তিনি। দেবু চিনতে পারে জিনিসটাকে। যে কোনো বৈজ্ঞানিক পরীক্ষার প্রতিটি খুঁটিনাটি লিখে রাখা হয় যাতে, সেই ল্যাবের লগবুকটা পড়েছিল নিচে। দ্রুত লগবুকের পাতা উল্টে একটা পাতা এসে উল্লাসে চেঁচিয়ে ওঠেন শঙ্কর। এই তো পেয়েছি! দ্রুত অন্যদের দিকে ঘুরে উত্তেজিত স্বরে বলে ওঠেন তিনি, আপনারা আমাকে একটু একলা ছেড়ে দিন প্লিজ। আপনারা একটু এদিক ওদিক জিজ্ঞাসাবাদ করে দেখুন কোথাও কোনো ক্লু পান কিনা। আমি বরং কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করে বোঝার চেষ্টা করি কি হয়েছিল সেদিন। এই রহস্যের সমাধান করতে গেলে আমাকে এই এক্সপেরিমেন্টের প্রতিটি স্টেপে ডেটা সেট চেক করতে হবে। ল্যাপটপের সামনে চেয়ারটা টেনে নিয়ে কিবোর্ডের ওপর ঝুঁকে পড়েন বর্ষিয়ান পদার্থবিদ। এক মৃদু অপার্থিব আলোর মধ্যে শূন্যে ভেসেছিলেন কয়েকজন। তাদের অনেককে স্পষ্ট দেখা যাচ্ছিল, আবার অনেককে দেখা যাচ্ছিল না। কেমন যেন কম্পমান অবস্থায় ছিলেন তাঁরা। টিভির স্ক্রিন খারাপ হলে যেরকম দেখায়, খানিকটা সেরকম। চারিদিকে শূন্যতা, তার কোনো আকার বা অবয়ব নেই। লোকগুলো শূন্যে ভেসে আছে বলাও ভুল, যেন কতগুলো চলমান অস্তিত্ব এই আদিম অতিলৌকিক আলোর মধ্যে গেঁথে আছেন। এই স্থানটির সামনে পেছনে উপর নিচ আকাশ ভূমি কিছুই নেই। अब हम क्या करें प्रोफेसर बोस? क्या क्यों कहाँ हो रहा है? हमें कुछ समझ नहीं आ रहा। प्लीज से समथिंग। কথাটা যিনি বললেন তিনি কেঁপে কেঁপে উঠছিলেন। শীতে ভয় বা আতঙ্কের নয় এ কম্পন। বয়ে আসা বাতাসে প্রদীপের শিখা যেমন সরে যায়, তেমনই কেঁপে উঠলেন তিনি। যেন ছবিটা আবছা হয়েই উজ্জ্বল হয়ে উঠল ফের। কোথায় আছি সেটা বোধহয় বুঝতে পারছি লেফটেন্যান্ট সাওয়ান্ত। এমনকি এখানে যে কি ঘটেছে সেটা অনুমান করতে পারি, কিন্তু लेकिन क्या प्रोफेसर? এখান থেকে উদ্ধার পাওয়া প্রায় অসম্ভব। অসম্ভব মানে? আমরা কি এখানে থেকে থেকে মরে পচে ভূত হয়ে যাওয়ার জন্য এসেছি নাকি? মরে ভূত না, তা অবশ্য হবেন না, কারণ এখানে মরার কোনো প্রশ্নই নেই। Why? কারণ আমরা এখন আর মর জগতে নেই। ये आप क्या बोल रहे हैं प्रोफेसर? মর জগতে নেই মানে? আমরা এই পৃথিবীতে আছি না নেই? আমার অনুমান যদি সঠিক হয় তবে জেনে রাখুন, আমরা স্থানিকভাবে যেখানে ছিলাম সেখানেই আছি, কিন্তু সময়ের অন্য মাত্রায়। সময়ের অন্য মাত্রা মানে? ये सब आप क्या बोल रहे हैं? যথাসম্ভব সরল করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে শুনুন। আমরা যে এক্সপেরিমেন্টটি করছিলাম সেটি অত্যন্ত গোপনীয় এবং জটিল। সম্ভবত ভারতবর্ষের মাটিতে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা ছিল এটি। আপনারা অনেকেই জানেন যে সার্ন বলে একটি ইউরোপীয় সংস্থা গত ১.৫ দশক ধরে পৃথিবীর ইতিহাসে বৃহত্তম সায়েন্টিফিক এক্সপেরিমেন্টটি চালাচ্ছে। এই বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্য অনেক মহাজাগতিক রহস্য উন্মোচন করা। আরো ভালো করে বলতে গেলে সৃষ্টির গোড়ার কথাগুলি জানা। সেই কাজেরই একটি খুব ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ভার দিয়ে আমাকে এখানে পাঠানো হয়েছিল। যে ল্যাবরেটরিতে কাজ করার কথা সেটাও এই উদ্দেশ্যেই প্রায় যুদ্ধ পরিস্থিতিতে তৈরি করা হয়, এবং এই পরীক্ষার ফলাফল জাতীয় সুরক্ষার পক্ষে বিপজ্জনক বিষয় হতে পারে বলে স্থানীয় বা রাজ্য পর্যায়ের কাউকেই বিশদে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছিল এর জন্য সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থা করতে। लेकिन ये कम है क्या प्रोफेसर? আমি থিওরিটিক্যাল ফিজিক্সের যে বিষয়টা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ম্যাটার, অ্যান্টিম্যাটার, সুপারসিমেট্রি। ফিজিক্সের নিয়ম বলে যেসব মৌলিকতম উপাদান দিয়ে এই বস্তু জগৎ তৈরি, তার ঠিক উল্টো চরিত্রের মৌলিক উপাদান দিয়ে তৈরি আরেকটি বস্তু জগৎ আছে। যেমন ধরুন, আমাদের চেনা জানা জগতের সবকিছুর মৌলিক একক হলো অ্যাটম বা পরমাণু। এই অ্যাটম বা পরমাণু যে মৌলিক কণা দিয়ে তৈরি, তার মধ্যে একটি হলো ইলেকট্রন, যা নেগেটিভ চার্জ বহন করে। এই উল্টো চরিত্রের বস্তুগুলোর যে পরমাণু, তার ইলেকট্রন পজিটিভ চার্জ বহন করে, তখন তাকে বলে পজিট্রন।
এই উল্টো চরিত্রের বস্তুগুলোকে বলে অ্যান্টিম্যাটার। আমার কাজ এই অ্যান্টিম্যাটার নিয়ে। অ্যান্টিম্যাটারের সবচেয়ে অদ্ভুত দিক হচ্ছে যে একবার যদি এ ম্যাটারের সংস্পর্শে আসে তো একে অপরের স্পর্শ মাত্রে এরা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। মানে বস্তুর আর কোনো কিছুই পড়ে থাকে না, পুরোটাই শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এবং সেই শক্তির পরিমাণ আইনস্টাইনের বিখ্যাত E=mc² অনুযায়ী বিপুল এবং অভাবনীয়। 1 কিলো অ্যান্টিম্যাটার আর 1 কিলো ম্যাটার সম্পূর্ণরূপে ভস্মীভূত হলে যে পরিমাণ শক্তির উৎপত্তি হবে তা নাগাসাকিতে বিস্ফোরিত পরমাণু বোমার প্রায় 18,000 গুণ। সবাই নীরব রইলেন বলে একটু থেমে প্রফেসর বসুই ফের কথা বলতে শুরু করলেন। যে যন্ত্রটি নিয়ে আমরা কাজ করছিলাম তার নাম সাইলেক্ট্রোপ্রোটন। শুধুমাত্র এই এক্সপেরিমেন্টটির জন্যই যন্ত্রটি তৈরি করা, এর আর কোনো জুড়ি নেই। এই সাইলেক্ট্রোপ্রোটন যন্ত্রে আমি দেখতে চেয়েছিলাম ম্যাটার আর অ্যান্টিম্যাটারের মিলনে বিস্ফোরণের প্রসেসটা কন্ট্রোল করা যায় কিনা। সেক্ষেত্রে ফিজিক্সের অনেকগুলো অন্ধকার দিক একসঙ্গে আলোকিত হতো। শুধু তাই নয়, সেই সঙ্গে পৃথিবীর ক্রমবর্ধমান এনার্জির সমস্যার সমাধানও হতো। কয়লা বা খনিজ তেলের ওপর কাউকে ভরসা করে থাকতে হতো না। বিশাল তাপ বা জলবিদ্যুৎ কেন্দ্রের দরকার হতো না। ছোট ছোট ক্লিন অ্যান্ড গ্রিন শক্তির জন্য বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যেত। লেকিন ভুলভালটা কোথায় হলো প্রফেসর? সম্ভবত আমাদের ক্যালিব্রেশনে কিছু ভুল ছিল। বিস্ফোরণের প্রসেসটা স্লো করতে পেরেছিলাম, কিন্তু কন্ট্রোল করতে পারিনি। যে পরিমাণ এনার্জি ওই ছোট পরিসরে তৈরি করেছিলাম সেটি একই সঙ্গে স্লো আর আনকন্ট্রোলড হওয়ার জন্য একটা অ্যাসিমেট্রিক স্পেস টাইম কার্ভ তৈরি হয়ে যায়। আমরা প্রসেসটাকে আরো কন্ট্রোল করতে গিয়েই সর্বনাশটা করেছি। স্পেস টাইম একটা ফিশার তৈরি করে ফেলেছি। মানেটা বোঝানো একটু মুশকিল। হ্যাঁ, একটা বিপুল বিস্ফোরণের শক্তি একটা অত্যন্ত ছোট্ট টাইম অ্যান্ড স্পেসে আটকে পড়েছিল। সেই শক্তি বিস্ফোরণ ঘটাতে পারেনি বটে, কিন্তু সময় আর স্থানের ফেব্রিকটাকে সাময়িকভাবে ছিঁড়ে ফেলেছিল। সময়কে যদি একটা বহমান পাথুরে স্রোত বলে ধরে নিন তার গায়ে কিছুক্ষণের জন্য একটা গহ্বর তৈরি হয়ে গেছিল। সেটাই অন্য একটা ডাইমেনশনের সঙ্গে আমাদের চিরচেনা স্পেস টাইমের মধ্যে একটা যাতায়াতের পথ খুলে দিয়েছে। সেই পথেই আমরা সদল বলেই ডাইমেনশনে এসে পড়েছি। লেকিন প্রফেসর, শুধু কি আমরাই এখানে আছি? সে তো মুশকিল। সময়ের গহ্বরটা এখনো জীবন্ত, মাঝে মাঝেই সে সক্রিয় হয়ে উঠছে, কিন্তু কেন হচ্ছে সেটা আমি জানি না। এরকম হওয়ার কথা নয়, কিন্তু সময়ের সেই ক্ষুধা গহ্বর এখনো সক্রিয়। মাঝে মধ্যেই টের পাই যে নতুন শিকার ধরে এনেছে সে। তার মানে রিসেন্টলি এই লাল ঝামেলা বস্তি, চেংমারি টি গার্ডেন, এসব জায়গা থেকে যারা হারিয়ে যাচ্ছে তারাও কি? হ্যাঁ সুজন, তারাও এই খপ্পরেই পড়েছে। তারাও আমাদের মতোই সময়ের গর্ভে আপাতত বন্দী। আমি সত্যিই জানি না এর থেকে মুক্তির উপায় কি। What are you saying, professor? और कितने दिन रहना पड़ेगा यहाँ पे? অনেকগুলো আর্তস্বরের তরঙ্গ অন্ধভাবে সবার ওপর আছড়ে পড়ে। এতক্ষণ চেপে রাখা আতঙ্ক যেন পাগলের মতন বেরোতে চায় একটা রন্ধ্রপথে। এরই মধ্যে শান্ত স্বর শোনা যায় সুজনের। কিন্তু মামা, তুমি এতক্ষণ যা যা বললে সেখান থেকে কি একটা উপায় বের হতে পারে না? কি উপায় সুজন? কেউ একজন যদি সেই যন্ত্রটাকে ফের চালিয়ে দুর্ঘটনার অবস্থায় নিয়ে যায়, তবে কি স্পেস টাইমে আবার ফিশার তৈরি হয়ে আমাদের ফেরত যাওয়ার পথ খুলে যেতে পারে না? সেটা যে আমার মাথাতেও আসেনি তা নয় রে, কিন্তু কার্যত সেটা অসম্ভব। নামুমকিন কিউ হ্যায় প্রফেসর? প্রথমত, এখানে ঠিক কি হয়েছে সেটা না জানলে আমাদের উদ্ধার করার এই উপায়টা বাইরের কারোর পক্ষে কল্পনা করা সম্ভব নয়। একমাত্র অত্যন্ত প্রতিভাবান কোনো পার্টিকেল ফিজিসিস্ট যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, তিনি বুঝলেও বুঝতে পারবেন। দ্বিতীয়ত, কেউ যদি বোঝেও তাহলে শুধুমাত্র মেশিনের পাস ডেটাসেট দেখে সেই দিনের ক্যালিব্রেশনে মেশিনটাকে নিয়ে যাওয়ার মতো ক্ষুরোদার বুদ্ধির কোনো বৈজ্ঞানিক প্রায় নেই বললেই চলে। তৃতীয়,
তৃতীয় কারণটাই সবচেয়ে মুখ্য। যে মুহূর্তে মেশিন সেই দিনের অবস্থায় অপারেট করা শুরু করবে, সেই মুহূর্তে একটা গাইড পাথ তৈরি হবে। সেটা কি জিনিস প্রফেসর? ধরে নিন সময়ের সরণ। আমাদের চেনা জানা জগতে ফিরে যাওয়ার ওটাই পথ। আমাদের একে একে সেই পথ ধরে এই ডাইমেনশন থেকে বেরিয়ে আমাদের ডাইমেনশনে পৌঁছতে হবে। মুশকিল হলো কোয়ান্টাম প্রবাবিলিটি অনুসারে সেই গাইড পথের দিক নির্দেশ ক্ষণে ক্ষণে বদলাতে থাকে। তখন প্রতি মুহূর্তে জটিল ইকুয়েশন সলভ করতে হবে নতুন দিক খুঁজে বার করার জন্য, আর সেটা পুরোটাই করতে হবে মনে মনে। সেই জিনিস পারেন এমন অবিশ্বাস্য প্রতিভাবান অঙ্কশাস্ত্রবিদ আমাদের মধ্যে একজনও নেই। আর তাছাড়া কি মামা? আমাদের সবাইয়ের সময়ের ওপারে যেতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ এই গাইড পাথ দুপ্রান্তেই খোলা থাকতে হবে। ওদিকে না হয় সে ব্যবস্থা করা যাবে, কিন্তু এই প্রান্ত খোলা রাখার একটাই উপায়, আমাদের সমবেত ইচ্ছা শক্তি। সময়ের পথ ধরে এক একজন যেই বেরিয়ে যেতে থাকবেন, তখন আমাদের সমবেত ইচ্ছা শক্তির পরিমাণ কমতে থাকবে। ফলে সেই পথ ধরে ওপারে যাওয়ার সম্ভাবনা কমতে থাকবে এক্সপোনেনশিয়াল রেটে। মতলব? অর্থাৎ যে লোকটি সবার শেষে থাকবেন তার এখানে আটকা পড়ে থাকার সম্ভাবনা প্রায় 100%। এত বড় আত্মত্যাগ আমাদের মধ্যে কে করবেন? কে হবেন সেই শেষ ব্যক্তি? আরও নিবিড় নিকষ অন্ধকার যেন জমাট বেঁধে এলো সেই আলোক শিখাগুলোর চারপাশে। আপনার কথা যদি সব ঠিকঠাক মেনেও নেই কৃষ্ণদা, কয়েকটা খটকা কিন্তু আমার মন থেকে এখনো যাচ্ছে না। সেগুলো কি দেবাদিত্য? দুজনে হাঁটতে বেরিয়েছিলেন। পথে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন দুজনে, কিন্তু কেউ মুখ খুলতে চায় না। পুরো এলাকাটার উপর কে যেন একটা বোবা আতঙ্কের চাদর বিছিয়ে রেখেছে। পাহাড়ের পাদদেশ ঘেঁষে একটা শ্মশান ঘাট আছে। এদিকের মদেশিয়া কুলিকামিনরা ওখানেই মৃতদেহ দাহ করে, ছাই ভাসিয়ে দেয় এই ডায়না নদীর জলে। শ্মশানের কাছেই একটা পোড়ো ছাউনির নিচে বসে জিরিয়ে নিচ্ছিল দুজনে। অনেক দূরে দু একটা লোক জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে ফিরছে। এখান থেকে আরেকটু গেলেই বাস রাস্তা, সেখান থেকে বাস আর ট্রেকারের আওয়াজ ভেসে আসছিল। পড়ন্ত দুপুরের নরম রোদ শান্তভাবে বিছিয়েছিল ঘাসে, জলে, বনচ্ছায়ায়। আপনি নাকি তন্ত্রমন্ত্র পুজো আচ্ছা নিয়ে থাকা লোক, তাহলে গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা এসবের সাথে আপনার সম্পর্কটা কিসের? তার উপর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নাকি আপনার পরামর্শ নিয়ে থাকেন। এটা হজম করা একটু অসুবিধাজনক নয় কি? মানে অমন হাই প্রোফাইল লোক আপনার মতো পুজো আচ্ছা করা লোকের সাহায্য নেবেন কেন? খানিকক্ষণ চুপ করে থাকেন সেই মধ্যবয়সী পুরুষটি। দূরের পাহাড়ের দিকে একবার তাকালেন তিনি। ঝিরিঝিরি হাওয়া বইছিল নদীর দিক থেকে। সেদিকে মুখ করে বলতে শুরু করলেন, ঠিক ধরেছ, এই খটকাটা দূর করা আমার কর্তব্য তো বটেই। কারণ এর সঙ্গে আরও একটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প লুকিয়ে আছে। প্রায় 1400 বছরের পুরনো গল্প। তুমি স্কুলে নিশ্চয়ই পড়েছ তিব্বতের ব্যাপারে। ভারতের উত্তরে হিমালয়ের কোলে চমড়ি গাই, বৌদ্ধ মঠ, মানস সরোবর আর কৈলাস পর্বত নিয়ে পাহাড় ঘেরা দেশ তিব্বত। ভৌগোলিক এবং ঐতিহাসিক কারণে ভারতের সঙ্গে তিব্বতের সম্পর্ক অনেক পুরনো। তিব্বতের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। তিব্বতেই ভারতীয় বৌদ্ধ ধর্মের প্রবেশ অনেক জটিল ইতিহাসের বিষয়। সে নিয়ে বিস্তারিত আলাপ আলোচনায় যাব না। শুধু বলে রাখি, আজ থেকে প্রায় 1500 বছর আগে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রবেশ করে এই বাংলার হাত ধরে। আচার্য শান্তরক্ষিত থেকে শুরু করে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান,
অনেক মহান ভারতীয় বৌদ্ধ পণ্ডিত তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রসারে জীবনপাত করেছেন। আজ থেকে প্রায় 800 বছর আগে ভারতবর্ষে বৈদেশিক শক্তি হিসাবে ইসলামের আক্রমণ ঘটে। সেই অত্যাচার, খুন জখম আর লুটতরাজ ভারতীয় বৌদ্ধ ধর্মকে প্রায় শেষ করে দেয়। নালন্দার মতন বিশ্ববন্দিত শিক্ষালয় নির্মমভাবে ধ্বংস করা হয়। শত শত বৌদ্ধ ভিক্ষু নিহত হন, বৌদ্ধ ভিক্ষুণীরা ধর্ষিত হন। যে কয়জন বৌদ্ধ পণ্ডিত বেঁচে ছিলেন তারা তাদের পুঁথিপত্র, বৌদ্ধ দেবদেবীর মূর্তি ইত্যাদি নিয়ে নেপাল, কামরূপ, তিব্বত এই সব জায়গায় পালিয়ে যান। ফলে বৌদ্ধ ধর্ম ভারত থেকে মুছে গেলেও আজও তিব্বতের অনেক মঠে তিব্বতীতে অনুবাদ করা ভারতীয় পুঁথি পাওয়া যায়। আজ থেকে প্রায় 70 বছর আগে 1950 সাল নাগাদ চীন অতর্কিতে হামলা চালিয়ে তিব্বত দখল করে। তিব্বতের জনগণের সঙ্গে চীনের একটা কাজ চালানো গোছের স্বশাসনের চুক্তি হয়, তবে চীনের সরকার তা মানতে চাননি। ফলে চীনের তিব্বত দখলের 9 বছরের মধ্যেই তিব্বতের ধর্মগুরু দলাই লামা ভারতে পালিয়ে আসেন। এখানে বলে রাখা ভালো যে দলাই লামার ভারতে পালিয়ে আসার পেছনে ভারতের তৎকালীন গোয়েন্দা সংস্থা আইবির একটা বড় ভূমিকা ছিল। দলাই লামা যখন ভারতে চলে আসেন তখন তার অনুগামীরা অনেক প্রাচীন ও গোপন পুঁথিপত্র তাদের সঙ্গে ভারতে নিয়ে আসেন। তাদেরই মধ্যে একজন, নাম লোপসাং গ্যাতসো, দলাই লামার অগোচরে একটা অতি প্রাচীন পুঁথি আইবির তৎকালীন প্রধান বিএন মল্লিকের হাতে তুলে দেন। পরের দিন সেই হতভাগ্য লামার ছুরিবিদ্ধ দেহ পাওয়া যায় দিল্লির রাস্তায়। এতটা বলে থামলেন কৃষ্ণানন্দ। গাটা শিরশির করে উঠছিল দেবুর। বিএন মল্লিক ওরফে ভোলানাথ মল্লিক ক্ষুরোদার বুদ্ধির লোক ছিলেন। তিনি পুঁথিটির গুরুত্ব বুঝে আইবি ডিরেক্টরের গোপন লকারে সেটি রেখে দেন। দলাই লামা ভারতে চলে আসার 3 বছরের মধ্যেই 62 সালে চীন ভারতকে আক্রমণ করে। তালে গোলে আইবি এই পুঁথিটির কথা প্রায় ভুলেই যায়। 64 সালে ভোলানাথ মল্লিক রিটায়ার করেন। অন্য সব কিছুর সঙ্গে এই গোপন পুঁথিটির উত্তরাধিকার অর্শায় পরের আইবি ডিরেক্টর এসপি ভার্মার ওপর। ভারত চীন যুদ্ধে নাস্তানাবুদ হয়ে ভারত সরকার বিদেশি শক্তিগুলোর ওপর নজরদারি চালাবার জন্য একটা নতুন গোয়েন্দা সংস্থা তৈরি করেন 68 সাল নাগাদ। নাম রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, সংক্ষেপে র। এর নাম নিশ্চয়ই শুনেছ। আর.এন. কাও নামে এক প্রখর বুদ্ধিমান মানুষ আইবির ডেপুটি ডিরেক্টর জেনারেল ছিলেন। তিনি এই নবগঠিত সংস্থার দায়িত্ব নেন। আজ ওই সংস্থার যা সুনাম তাতে কাও সাহেবের যথেষ্ট অবদান আছে। আর.এন. কাও রয়ের দায়িত্ব নেওয়ার পরপরই আইবির প্রধান এসপি ভার্মা ভোলানাথ মল্লিকের রাখা পুঁথিটি সযত্নে কাওয়ের হাতে তুলে দেন। তার যথেষ্ট কারণও ছিল। এরপর আসে 71-এর যুদ্ধ। র তখন জলে স্থলে অন্তরিক্ষে ব্যস্ত। ফলে এই পুঁথিটির ব্যাপারে আর কেউ বিশেষ কৌতূহল দেখাননি। ধীরে ধীরে পুঁথিটির কথা প্রায় ভুলেই যায় সবাই। কিন্তু একরকম হঠাৎ করেই ওটা আবার ফিরে আসে আলোচনায়। ভোলানাথ মল্লিকের নাতির ছেলে হচ্ছে অভিরূপ মল্লিক। 27-28 বছর বয়স, শখের ডকুমেন্টারি ফিল্ম মেকার। তার উপর বইয়ের পোকা বললেই চলে। এই অভিরূপ মল্লিক একদিন হঠাৎ করেই তাদের বাড়ির লাইব্রেরির মধ্যে লুকিয়ে রাখা গোপন কুঠুরির মধ্যে ভোলানাথ বাবুর একটা ডায়েরি খুঁজে পায়।
ডায়েরি মানে রোজনামচা টাইপের কিছু? হ্যাঁ, ভোলানাথ বাবু নিয়মিত ডায়েরি লিখতেন। পরে সেগুলো নিয়ে একটা বইও হয়। তবে ভোলানাথ মল্লিকের ছেলে জনার্দন মল্লিক বাবার অন্য সবকটা ডায়েরি খুঁজে পেলেও 1963 সালের ডায়েরিটি খুঁজে পাননি। অভিরূপ সেই 63 সালের ডায়েরিটাই পেয়েছিল। ডায়েরিটা পুরোটা ইংরাজিতেই লেখা, সাধারণ রোজনামচা, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। শুধুমাত্র শেষ 4 পাতাতে একটা পুঁথির উল্লেখ আছে, যেটা এই ডায়েরিকে একটা আলাদা মর্যাদা দিয়েছে। এই শেষ কটা পাতায় উনি লিখেছেন দৈবাত এমন একটা পুঁথি তার হাতে এসে পড়েছে যা ঐতিহাসিক দিক দিয়ে প্রায় অমূল্য। সেই পুঁথি এমন একজনের লেখা যাকে তিব্বতে বা নেপালে দ্বিতীয় বুদ্ধের মর্যাদা দেয়া হয়। তবে শুধু এজন্য নয়, পুঁথিটির আরও একটি বৈশিষ্ট্য আছে। ভোলানাথ লিখেছেন এক তিব্বতী ভাষার গবেষককে দিয়ে পুঁথিটির অনুবাদ করানো হয়। তাতেই জানা যায় যে পুঁথিটিতে যা লেখা আছে তা যথেষ্ট অদ্ভুত, রহস্যময় এবং বিপজ্জনক। সেই জন্যই সেই খুন হয়ে যাওয়া লামা পুঁথিটি তিব্বতের বাইরে নিয়ে এসেও নিজের কাছে রাখা নিরাপদ বোধ করেননি। তিনি ওটা ওই জন্যই আইবির হাতে তুলে দিয়েছিলেন। এই বলে ফের থামলেন কৃষ্ণানন্দ। নির্মেঘ আকাশ জুড়ে নেমে আসছে শান্ত বিকেল, নম্র সন্ধ্যা। আকাশ জুড়ে পাখিদের ঝাঁক, তারা ফিরে যাচ্ছে নিজেদের বাসায়। সেদিকে তাকিয়ে হঠাৎ করেই সুজনের জন্য বুকটা হু হু করে উঠল দেবুর। কে জানে ছেলেটা কি অবস্থায় আছে, কবে ফিরবে বা আদৌ ফিরবে কিনা। আর ও যদি না ফেরে, তাহলে কাকিমার সামনে কিভাবে দাঁড়াবে দেবাদিত্য? কৃষ্ণানন্দের কথায় সম্বিত ফেরে তার। তিনি তখন ফের বলতে শুরু করেছেন। অভিরূপের সঙ্গে আমার আলাপ তারাপীঠের শ্মশানে। আমি গেছিলাম নিজের সাধনায়, অভিরূপ গিয়েছিল বাংলা তন্ত্রের উপর একটা ছোট্ট ডকুমেন্টারি বানাবে বলে। আমাদের আলাপ ঘনিষ্ঠতায় বদলাতে দেরি হয়নি। কথায় কথায় ওই আমাকে জানিয়েছিল ডায়েরিটার ব্যাপারে। আগেই বলেছি, জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত একজন আমার খুবই ঘনিষ্ঠ। তিনি কি করে এত ঘনিষ্ঠ হলেন, কেন তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমার পরামর্শ নেন, সেসব বলার সময় এটা নয়। শুধু জেনে রাখো, তার জীবনের একটা সংকটময় মুহূর্তে তিনি আমার শরণাপন্ন হয়েছিলেন। আমি তাকে সাহায্য করতে পেরেছিলাম। আমি সেই মানুষটিকে এ বিষয়ে জানাই। তিনি সেই পুঁথিটি তৎক্ষণাৎ পড়েন এবং তার গুরুত্ব বুঝতে পারেন। সেই পুঁথিতে কি লেখা আছে কৃষ্ণদা? এখানে যা ঘটছে তার সাথে সম্পর্কই বা কি? 1500 বছর আগে। এরপর দুজনেই একটু চুপ করে থাকেন। আকাশে ঝুলে থাকা চাঁদের ক্ষীণ টুকরোটি নির্বাক শৈত্যের সঙ্গে তাকিয়ে থাকে এই পাহাড়ি উপত্যকার দিকে, তার বুক চিরে চলে যাওয়া নদীটির দিকে, বৌদ্ধ বিহারটির সংলগ্ন ছোট গ্রামটির দিকে। মনে হয় সেই শীতল ধাতব আলো যেন এক অপার্থিব স্তব্ধতার চাদর বিছিয়ে রেখেছে এই উপত্যকার উপর। শাম্ভালার সম্রাট কাল ধর্মরাজ সুভদ্রর আশীর্বাদে মহান কাল তন্ত্রবিদ্যা আমার অধিগত। পদ্মসম্ভবের শান্ত গলা ধ্বনিত হয় যেন আদিগন্ত নিসর্গ জুড়ে। আজ আমি এই অতি গুহ্য, অতি শক্তিশালী, অতি জটিল বিদ্যার প্রয়োগ করব। এই প্রেত বস্তুকে আজ আমি এমন গহীন গহ্বরে লুকিয়ে রাখব যাতে অন্তত সহস্র বৎসরের জন্য হারিয়ে যায়। কোথায় কোথায় লুকিয়ে রাখবেন ভন্তে?
উদ্বেগে আর ভয়ে স্বর কেঁপে যায় থুপ্তেনের। তার প্রশ্নের উত্তর দেন না পদ্মসম্ভব। গম্ভীর কণ্ঠে বলেন, এখন তুই গ্রামে ফিরে যা থুপ্তেন। গিয়ে ঘরে ঘরে বলে দিস, আজ রাত্রে প্রবল প্রলয় আছড়ে পড়বে এই জনপদ ঘিরে। কেউ যেন আজ রাতে ঘরের বাইরে না থাকে। জানিয়ে দিস, এটি আচার্য পদ্মসম্ভবের কঠোর নির্দেশ। আজ রাতে যদি পৃথিবী বিদীর্ণ হয়ে যায়, নগাধিরাজ হিমালয় চূর্ণ হয়ে যায়, দাবানল গ্রাস করে এই ভূমি, তবুও যেন একটি প্রাণীও ঘরের বাইরে পা না রাখে। ভয়ের কিছু নেই। আমার কর্ম সুসম্পন্ন হলে সবকিছু পূর্ববৎ স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই কিছুতেই যেন একটি প্রাণীও আজ ঘরের বাইরে না আসে। গায়ে কাঁটা দিয়ে উঠল থুপ্তেনের। আজ রাতে কি হবে ভন্তে? এমন আদেশের মানে কি? কোন সে অন্ধকার গহ্বরের কথা বলছেন আপনি? খানিকক্ষণ ঊর্ধ্বাকাশের দিকে তাকিয়ে রইলেন পদ্মসম্ভব। নিঃসীম অনন্ত আকাশের আঁচলে উজ্জ্বল হীরক চূর্ণের মতন ছড়িয়ে আছে অনিমেষ নক্ষত্রপুঞ্জ। সেদিকে তাকিয়ে চোখ দুটি মুহূর্তের জন্য বন্ধ করলেন তিনি। শোন রে থুপ্তেন, আজ আমি এই অষ্টভুজ ক্ষেত্র নির্মাণ করব কাল চক্রমণ্ডল। ইন্দ্রাদি অষ্টদিকপাল রক্ষা করবেন এর প্রতিটি বাহু। যেহেতু এক সারমেয় আত্মাই প্রেত বস্তুর হৃদয়, তাই মূল চক্রপীঠ স্থাপন করব দেবী শানা সেবা কক্করমুখী নামে। এরপর গুরুর আশীর্বাদ আমি দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করব স্বয়ং মহাকালকে। তাতে কি হবে প্রভু? সেই দ্বন্দ্বযুদ্ধে আমার লক্ষ্য হবে দেব মহাকালকে ক্ষণমাত্রের জন্য হলেও পরাস্ত করা। সেটা হলে যে অনাদি অনন্ত সময় প্রবাহ আমাদের ঘিরে বয়ে চলেছে, গুরু দত্ত তন্ত্রজ্ঞানে তার দেহে একটি রন্ধ্রপথ সৃষ্টি করব। উন্মুক্ত করব সময়ের সিংহদ্বার, কাল জঠর। তখন বিপুল বিক্ষোভে পৃথিবী আন্দোলিত হবে, আকাশ হতে উৎক্ষিপ্ত হবে নক্ষত্র সমূহ। রুষ্ট মহাকালের পাশ দণ্ড আছড়ে পড়বে পৃথিবীর বুকে। তারই মধ্যে মুহূর্তের জন্য উন্মুক্ত হবে সেই রন্ধ্রপথ, আর সেখানেই আমি নিক্ষেপ করব এই প্রেত বস্তু। তারপরে রুদ্ধ হয়ে যাবে সেই কাল রন্ধ্র। চিরকালের জন্য হারিয়ে যাবে এই মূর্তিমান পাপ। আর সিনজে তার মুক্তি হবে না, তার মুক্তি হবে না। যেন এক পাহাড়ি ঝর্ণা নেমে এলো অনাথ অসহায় নিঃসম্বল যুবকের দু চোখের শুকনো গিরিখাত বেয়ে। ওকে ছাড়া আমি যে নরকে গিয়েও শান্তি পাবো না প্রভু। আমাকে ছাড়া ওর যে আর কেউ নেই। পশু বলে কি আপনার করুণা স্পর্শের অধিকার নেই? তা বলুন প্রভু, বলুন, আপনার ধর্ম কি শুধু মানুষের জন্য? কঠোর হৃদয় তন্ত্রশাস্ত্রজ্ঞ পদ্মসম্ভব অসম্ভব সব আধিদৈবিক ও অলৌকিক কার্যকলাপে তাঁর প্রসিদ্ধি আসমুদ্র হিমাচল ভারতবর্ষব্যাপী। তবুও এই মুহূর্তে এক অনির্বচনীয়ভাবে হৃদয় দ্রব হল পদ্মসম্ভবের। হবে রে, হবে রে বাছা, হবে। থুপ্তেনের মাথায় হাত রেখে বললেন পদ্মসম্ভব, এই বন্ধনের আয়ুষ্কাল সহস্রাব্দের কিছু অধিক মাত্র। তারপর দৈবের অমোঘ নিয়মে তোর আর সিনজের সাক্ষাৎ হবে। আমি জানি না কিভাবে সম্ভব হবে সেই অসম্ভব ঘটনা, তবুও বলছি হবে রে থুপ্তেন, হবে। তোর সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ হবে সিনজের, আর তদ্দণ্ডেই উদ্ধার হবে সে।
এইখানেই ঘটবে সেই ঘটনা, এই অষ্টভুজ ক্ষেত্রেই। জীবন মৃত্যুর আবর্তনে আবার জন্ম নিবি তুই। তখন তোর সঙ্গে আবার তার দেখা হবে, হবেই। কিন্তু পুঁথিটির শেষে একটা অদ্ভুত কথা লিখেছেন পদ্মসম্ভব। তিনি বলেছেন যে এই ঘটনার ঠিক ১,৫০০ বছর পর বিধির বিধানে সেই একই স্থানে সময়ে তার পুনরায় উন্মুক্ত হবে। সেই অন্ধ প্রেত বস্তু তখন বেরিয়ে আসবে সেখান থেকে, শিকার করে বেড়াবে অযুত অসহায় প্রাণ। তখন তিনি থাকবেন না, এবং তিনি জানেন না তখন কি উপায় তাকে নিবৃত্ত করা যাবে। কিন্তু কৃষ্ণদা, এটাই যে সেই জায়গা, আপনি কি করে বুঝলেন? আর এখনই যে সেই ১,৫০০ বছর আগে বলে যাওয়া ঘটনা ঘটছে, তার নিশ্চয়তা কি? গণনা দেবাদিত্য, গণনা। পদ্মসম্ভব তার পুঁথিতে সঠিক স্থান নির্ণয়ের হদিস দিয়ে গেছিলেন, আর বিবৃত করে গেছিলেন সেই রাতের গ্রহ নক্ষত্রের বিশদ অবস্থান। সেই তথ্য অনুসারে আমি জেনেছি যে ঠিক এইখানেই বা এর আশেপাশেই ঘটেছিল সেই অতি জাগতিক ঘটনা। জ্যোতির্বিজ্ঞানের সূত্র অনুসারে আমি এও গণনা করে দেখেছি দেবাদিত্য, ১,৫০০ বছর পর পুনরায় একত্রিত হয়েছে সেই দিনকার নক্ষত্রমণ্ডলী। আজ এখনই সেই সময়। আমি স্থির নিশ্চিত, আজ থেকে ১,৫০০ বছর আগে এখানেই উন্মুক্ত হয়েছিল কাল জঠর। ব্যর্থ হয়নি সেই মহান পুরুষের ভবিষ্যৎবাণী। গ্রহের ফেরে আজ আবার খুলে গেছে সময়ের দরজা। ১,৫০০ বছর পর আবার সেই প্রেত বস্তু বেরিয়েছে তার শৃঙ্খল ছিঁড়ে। সেই একের পর এক শিকার টেনে নিয়ে যাচ্ছে সময়ের গর্ভে। সবকিছু ধাঁধার মতন লাগছিল দেবাদিত্যের। বিজ্ঞানের ছাত্র সে, তন্ত্রমন্ত্র তুকতাকে তার বিন্দুমাত্র আস্থা নেই। কিন্তু শহর থেকে এত দূরে এই ঘোর বিপদের মধ্যে, এই তারা ভরা আকাশের নিচে দাঁড়িয়ে বোধ বুদ্ধি সব নষ্ট হয়ে গেল তার। এর কোনো প্রতিকারের উপায় বলে যাননি সেই বৌদ্ধতান্ত্রিক? বিশদে কিছুই বলে যাননি তিনি, তবে পুঁথির শেষে তিনি একটি অদ্ভুত কথা লিখে গেছেন। তিনি বলেছেন যে এই ঘোর বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটি মাত্র উপায় আছে। কি সেই উপায় কৃষ্ণদা? উত্তর না দিয়ে দেবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন কৃষ্ণানন্দ। তারপর হঠাৎ করেই উঠে দাঁড়ান, গম্ভীর মুখে বলে ওঠেন, তুমি যন্তর মন্তরে ফিরে যাও দেবাদিত্য, উনি তোমার জন্য অপেক্ষা করছেন। আপনি যাবেন না? না, আমার কাজ আছে। গণনা করে দেখেছি আজই শেষ রাত। আজ রাতের মধ্যেই যদি ওদের উদ্ধার করা না হয়, তাহলে চিরকালের জন্য ওরা হারিয়ে যাবে সময়ের গর্ভে। তুমি ফিরে যাও। অধ্যাপক অতি বুদ্ধিমান মানুষ, তিনি নিশ্চয়ই কোনো উপায় বার করে রেখেছেন। আর আপনি কিছু করবেন না? ও যে আমার ভাইয়ের মতো কৃষ্ণদা, ওর মায়ের যে ও ছাড়া আর কেউ নেই। আমি কি করে কাকিমার সামনে গিয়ে দাঁড়াবো? নিজের কাছে কি জবাব দেব? কি জবাব দেব? অঝরে কাঁদছে দেবাদিত্য। দুদিনের সমস্ত জমানো উদ্বেগ যেন ঝর্ণার জল হয়ে নেমে আসছিল তার দু চোখ বেয়ে। 2 পা এগিয়ে দেবুকে বুকে টেনে নেন কৃষ্ণানন্দ। এই ভালোবাসার খোঁজেই তো ছিলাম দেবাদিত্য। নগণ্য মানুষ আমি, আমার ক্ষমতা অতি সামান্য। তবু আজ রাতে আমি এই শ্মশানে সাধনায় বসব। আমার সমস্ত তন্ত্র দীক্ষা দিয়ে আরাধনা করব তার। 2 হাত উপরের দিকে তুলে ধরেন কৃষ্ণানন্দ। এই ব্রহ্মাণ্ড যার ছায়া, যিনি আবৃত করে রেখেছেন এই মহাবিশ্ব, যিনি অতীত বর্তমান আর ভবিষ্যতের ঊর্ধ্বে, আমি আজ শরণ নেব তার।
তিনি অনন্তবর্ষী কালোজয়ী। তিনি থাকতে ভয় কিসের? কে তিনি? স্বয়ং মহাকালকে যিনি পদদলিত করেন তিনি মহাকালী। আপনার দেবী কি প্রসন্ন হবেন? ওরা কি ফিরে আসবে আমাদের কাছে? সে কথা জানি না ভাই, শুধু এটুকু জানি যে ভালোবাসা ছাড়া তিনি আর কিছুই চান না। বাকি সমস্ত মন্ত্রতন্ত্র পূজাপাঠ তার কাছে অর্থহীন প্রলাপ মাত্র। একমাত্র নিষ্কাম ভক্তি, অভাববিদ্ধ ভালোবাসাই তার শ্রেষ্ঠ অর্ঘ্য। বন্ধুর জন্য তোমার এই নিঃস্বার্থ ভালোবাসাটুকু আজ আমি 2 হাত পেতে নিলাম দেবাদিত্য। মায়ের চরণে আজ আমি শুধু সেটুকুই অঞ্জলি দেব। পদ্ম সম্ভব তার পুঁথির শেষে লিখে গেছেন, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। এটি এই মহাসংকট থেকে ত্রাণের একমাত্র পথ। আঙ্কেল। দেবুর ডাকে ধর্মড়িয়ে উঠে বসলেন শঙ্কর গাঙ্গুলি। কন্ট্রোল রুমের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। প্রথমেই তার নজর গেল বাইরের দিকে। সেখানে তখন নেমেছে সন্ধ্যা। জানালার বাইরে এই বাড়ির চৌহদ্দি পেরোলে বিস্তীর্ণ প্রান্তর, তার উপরে ঝুঁকে এসেছে তারা ভরা নির্মেঘ আকাশ। ডান দিকে তাকালে পাহাড়ের ঢেউ, দূরে দেখা যায় খিনতুয়া ডায়না নদী। উঠে দাঁড়ালেন শঙ্কর। কন্ট্রোল রুমের লাগোয়া ওয়াশরুমে গিয়ে চোখ মুখে জল দিয়ে এলেন তিনি। তারপর তিনি, দেবু আর মেজর বক্সি 3টে চেয়ার টেনে নিয়ে বসলেন। প্রথম প্রশ্ন করলেন মেজর বক্সি। কোনো ক্লু পাওয়া গেল প্রফেসর? সকাল থেকে চিফ নিজে বারবার ফোন করছেন, প্রাইম মিনিস্টার নিজেও খুব উদ্বিগ্ন হয়ে আছেন। আপনাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কোনো খবর আনতে পারলো? মানে এর পেছনে কোনো বৈদেশিক শক্তির ষড়যন্ত্র নেই তো? না প্রফেসর, খুব সম্ভবত এর পেছনে কোনো বৈদেশিক শক্তির হাত নেই। পুরো ব্যাপারটাই ইন্টারনাল। আপনার রিডিং কি বলছে? ভ্রু কুঁচকে বাইরের দিকে তাকিয়েছিলেন শঙ্কর। অন্যমনস্কভাবে বললেন, আমার রিডিংও একই কথা বলছে। মনে হয় আমি বুঝতে পেরেছি কি ঘটেছিল সেদিন। মানে আপনি কি বলছেন আঙ্কেল? প্রায় আর্তনাদ করে ওঠে দেবু। মেজর বক্সিও বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকেন শঙ্করের দিকে। শঙ্কর নিচু গলায় ব্যাখ্যা করেন, এখানে যে যন্ত্রটি আছে তার মতো পাওয়ারফুল জিনিস এই জীবনে কমই দেখেছি আমি। বেশি বৈজ্ঞানিক তথ্য দিয়ে লাভ নেই, শুধু জেনে রাখুন ওরা এখানেই আছে, কিন্তু টাইম আর স্পেসের অন্য ডাইমেনশনে। এই সাইলেক্ট্রোপ্রোটন এতই শক্তিশালী যে তাতে স্থানীয়ভাবে একটা ছোট আকারের ব্লকড এনার্জি সেন্টার তৈরি করা সম্ভব। খুব সম্ভবত এখানে সেটাই ঘটেছে। পরীক্ষার ভুলে আচম্বিতে জন্ম নেওয়া ব্লকড এনার্জি সেন্টারটি স্পেস টাইম ফেব্রিকে, মানে স্থান ও কালের নিরবিচ্ছিন্ন চাদরে একটি গহ্বর তৈরি করেছে। সারাদিন ধরে শেষ রেকর্ড হওয়া রিডিংগুলো নিয়ে বসেছিলাম। স্পষ্ট বোঝা যাচ্ছে প্রতিটা এক্সপেরিমেন্টের একটা প্যাটার্ন আছে। বেশ কয়েকদিন ধরে ধীরে ধীরে যন্ত্রটার কর্মক্ষমতা বাড়িয়ে মূল এক্সপেরিমেন্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। যে এক্সপেরিমেন্টটি হিতেশ করছিল তার ডেটা সেট নিয়ে বিস্তর মাথা ঘামাতে হয়েছে। আমার মনে হয়েছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার সময় মেশিনের ক্যালিব্রেশনে কিছু গণ্ডগোল হয়, তাতেই এই দুর্যোগ। ফলে অতি ক্ষুদ্র একটি জায়গায় একটি স্পেস টাইম ফিশার তৈরি হয়। তার মধ্যে দিয়ে অনিচ্ছাকৃতভাবে হিতেশ আর বাকিরা ওপারে চলে গেছে। ইট সাউন্ডস এক্সট্রিমলি স্ট্রেঞ্জ প্রফেসর। এসব তো সায়েন্স ফিকশন হয় শুনেছি। আপনি শিওর? হ্যাঁ মেজর, আমি নিশ্চিত যে এটাই ঘটেছে।
সেক্ষেত্রে তো এই সমস্যা সমাধান করা অসম্ভব। আমাদের তো তাহলে অন্য লেভেলে মুভ করতে হবে। পিএমওর পক্ষ থেকে অবশ্য সার্নের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওর জরুরি ভিত্তিতে একদল উচ্চ পর্যায়ে বৈজ্ঞানিক দল পাঠাচ্ছেন। বোধহয় কাল পরশুর মধ্যেই তারা। কাল বা পরশু? মাই গুডনেস! আপনি বুঝতে পারছেন না মেজর, সময় বয়ে যাচ্ছে। যেহেতু হিতেশ আর বাকিরা জীবিত অবস্থায় গেছে ওই জগতে, সেখানকার ইকুইলিব্রিয়াম এখন দ্রুত নষ্ট হতে থাকার কথা। সেক্ষেত্রে সেই সময়ের ওপারের জগৎ দুটো কাজ করতে পারে, হয় পুরো ধ্বংস হয়ে যেতে পারে, নইলে ওদের জোর করে অন্য কোনো প্যারালাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়ে আগের অবস্থা রেস্টোর করতে পারে। দুই ক্ষেত্রেই ওদের আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মাথা নিচু করে কি যেন একটা চিন্তা করেন মেজর বক্সি। তারপর বলেন, যদি আপনার কথা মেনেও নিই প্রফেসর, তাহলে আমাদের হাতে কতটা সময় আছে? সময় প্রায় নেই বললেই চলে মেজর বক্সি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মুভ করতে হবে। উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে হাঁটতে থাকেন শঙ্কর। এই টাইম অ্যান্ড স্পেসের ইকুইলিব্রিয়াম একবার পুরোপুরি নষ্ট হলে আবার আগের অবস্থায় ফিরে যেতে ঠিক 3 দিন লাগে। এর মধ্যে 2 দিনের বেশি সময় চলে গেছে। আজ শেষ দিন, এখন সন্ধ্যে 7:30। মেশিনটা চালু করে সেই ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ডে আনতে সময় লাগবে ঘন্টা 4। অর্থাৎ তারপরে আমাদের হাতে আর 8 ঘন্টার বেশি সময় নেই। আমরা এখন কি করব? এখন একটাই রাস্তা আছে, সেই এক্সপেরিমেন্ট চালু করে এই মেশিনটাকে ফের সেই অবস্থায় নিয়ে যেতে হবে। তাতে কি হবে? তাতে সেই দিনের মতো পরিস্থিতির সৃষ্টি হবে, তৈরি হবে গাইড পাথ। সেই পথ ধরে ওদের ফিরিয়ে আনতে হবে। গাইড পাথটা কি জিনিস? সময়ের রাস্তা দুটি স্পেস টাইম পয়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপন করে ঠিকই, কিন্তু সেই রাস্তাটা পৃথিবীর রাস্তার মতো সোজাসুজি নয়। তার ডিরেকশন ক্রমাগত বদলাতে থাকে। সেটা চেঞ্জ হয় কোয়ান্টাম প্রবাবিলিটি অনুযায়ী। যিনি ওদের গাইড করে নিয়ে আসবেন তাকে হতে হবে অঙ্কে তুখোর। সেখানে কম্পিউটার বা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। বোস-পয়কেয়া থিওরেম মনে মনে সলভ করতে করতে পথ চলতে হবে। একমাত্র তাহলেই প্রতিটি বদলে যাওয়া বাঁকের হদিশ পাওয়া সম্ভব। দেবু আর মেজর বক্সি বিস্মিত হন। পরের প্রশ্নটা দেবুই করে, অমন প্রতিভাধর গণিতজ্ঞ পৃথিবীতে আদৌ কেউ আছেন আঙ্কেল? একজনই আছেন, দেবাদিত্য। তিনি একই সঙ্গে ফিজিক্স আর ম্যাথস অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছেন গণিতের সর্বোত্তম সম্মান ফিল্ডস মেডেল, যিনি ফার্মাস লাস্ট থিওরেম সলভ করেছেন। তিনি কে ডক্টর? সামনে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করেন মেজর বক্সি। আমি, সে মানুষটি আমি নিজে। তার মানে আপনি কি বলতে চাইছেন আঙ্কেল? কাঁচের জানালার কাছে গিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকান শঙ্কর। কাঁচে তার শক্ত চোয়ালের প্রতিচ্ছবি ফুটে উঠছিল। ওইভাবে দাঁড়িয়েই বলেন তিনি, একটাই মাত্র উপায় আছে। ওই এক্সপেরিমেন্ট রিপিট করে সময়ের ওপারে চলে যেতে হবে আমাকে। ওদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। অসম্ভব। এবার মেজর বক্সিও উঠে দাঁড়ান। আমি আপনাকে ফের এই বিপজ্জনক এক্সপেরিমেন্ট করার পারমিশন দিতে পারি না। এর ফলাফল যদি আরো ভয়ঙ্কর হয়, আর তাছাড়া আপনার মতো বৈজ্ঞানিকের জীবন নিয়ে এইরকম ঝুঁকি নেওয়া, না 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 না, এই জিনিস করা যাবে না। আমার জীবন? ধীরে ধীরে ঘুরে দাঁড়ান শঙ্কর। আমার জীবনে আর কি আছে মেজর? আমার পরিবার নেই, বন্ধু নেই, দুটো কথা বলার লোক নেই। আমি নাকি পাগল? বিজ্ঞানী সমাজ আমি ব্রাত্য। সুজন আর হিতেশ ছাড়া আমি যে এমনিও বাঁচব না। এতক্ষণে বুঝতে পারল দেবু কেন এত কাঠখড় পুড়িয়ে ওদের এখানে নিয়ে আসা হয়েছে। ভালোবাসা, প্রবল ভালোবাসা না থাকলে নিজের ওপর এত বড় ঝুঁকি আর কেউ নেবে না। কি যেন বলেছিলেন কৃষ্ণদা? ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। কিন্তু আঙ্কেল, যদি আরো বড় কোনো ক্ষতি হয়? হবে না দেবাদিত্য। আমি কন্ট্রোল করার প্রসেসটা বুঝে নিয়েছি। আমি এই মেশিনটাকে ঠিক সেই ক্যালিব্রেশনেই সেট করব, যাতে মাত্র একজনেই পোর্টেড হন। মেজর বক্সির দিকে ঘোরেন শঙ্কর। আপনারা আসার আগে আমি চিফের সঙ্গে কথা বলে নিয়েছি মেজর। তিনি আপনাকে ব্রিফ করে দেবেন। তাহলে মেশিনটা অপারেট করবে কে? ওটা তোমাকেই করতে হবে।
আমি ওই মেশিনের ঘরে থাকব, তোমাকে দেখিয়ে দিয়ে যাব কি করতে হবে। তুমি এক্সপেরিমেন্টাল ফিজিক্সের স্টুডেন্ট, তোমাকে ছাড়া এই যন্ত্র চালাতে পারে এখানে এমন আর কেউ নেই। ভয় পাবে না একদম, খুব কঠিন কিছু নয়। শুধু মাথা ঠান্ডা রেখে প্যানিক না হয়ে ক্যালিব্রেটেড পয়েন্টে লিভারটা স্টেডি করে রাখতে হবে। যা খুশি হয় হোক, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, সেই পয়েন্ট থেকে সরে আসা চলবে না, মনে থাকবে? মাথা নেড়ে হ্যাঁ বলে দেবু। আপন মনে বিড়বিড় করতে করতে দ্রুত হাতে কন্ট্রোল প্যানেল চেক করতে থাকেন শঙ্কর। অসুবিধা শুধু একটাই মেজর, আর সেটাই মোক্ষম। ওয়ার্ম হোল তৈরি হওয়ার সময় অনেক অনৈসর্গিক ব্যাপার স্যাপার ঘটবে, সেটা সাধারণ মানুষের সামনে করাটা বড় রিস্ক হয়ে যাবে। তার জন্য সেই দিনের মতো ঝড় জলের রাত চাই, অথচ আকাশে এক ফোঁটা মেঘ নেই। ঠিক তখনই কাঁচের ওপারে ঝলসে উঠল বিদ্যুৎ। তিনজনেই চমকে তাকালেন বাইরের দিকে। আরে, এ কি করে সম্ভব? এক ঝটকায় কাঁচের স্লাইডিংয়ের পাল্লা সরিয়ে দিলেন মেজর বক্সি। একটু আগের নির্মেঘ আকাশ এখন ঘন মেঘে ঢাকা। হু হু করে বেড়ে উঠছে মেঘের পর মেঘের স্তূপ, তার সঙ্গে উঠেছে প্রবল ঝড়। একটা তীব্র জোলো হাওয়ার স্রোত যেন তিনজনকে ধাক্কা মেরে ঢুকে পড়ল ঘরের মধ্যে। অন্ধকারের মধ্যেই দেখা গেল নদীর ধারের গাছগুলো পাগলের মতন মাথা নাড়াচ্ছে, কে যেন চুলের মুঠি ধরে ঝাঁকাচ্ছে তাদের। This is just impossible. How on earth? অসমাপ্তই রয়ে গেল তার কথা। গুম গুম আওয়াজের সঙ্গে ঠিক যেন একটা বাঁকানো তরবারির আকারের বিদ্যুতের ফলা আকাশের বুকে আছড়ে পড়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত জ্বালিয়ে দিল। চোখ বন্ধ করে ফেলল দেবু। তিনি আসছেন, তিনি শুনেছেন তাদের কথা। খড়গ হাতে মহাঘোর রবে তিনি নেমে আসছেন কাল জঠর উন্মুক্ত করতে। মহাকালী আসছেন। বাতাসের বেগ ক্রমেই বেড়ে উঠছিল। দূরের গাছেদের মাথাগুলো দুলছিল ভয়ানকভাবে। পাগল হয়ে উঠছিল ডায়না নদী। বাতাস বয়ে যাওয়ার শোঁ শোঁ শব্দে কান পাতা দায়। তারই মধ্যে সাইলেক্ট্রোপ্রোটনের প্রধান মেশিনটা চালু করে দেবু। কমিউনিকেশন ডিভাইসের ওপর নজর রাখছিল সে। এখনও অবধি তেমন কিছু হয়নি। শঙ্কর গাঙ্গুলি মেশিন রুমের ভেতর আছেন। মেজর বক্সি সহ বাকি কমান্ডোরা আপাতত এই এলাকার বাইরে। কাঁচের দেওয়ালের বাইরে উথাল পাথাল বাতাস আর ঝোড়ো বৃষ্টি, সেসব পেরিয়ে প্রায় কিছুই দেখা যায় না। ঘড়িতে তখন 10:15। দশটা 27 নাগাদ দেবু খেয়াল করল যে কমিউনিকেশন ডিভাইসগুলোর রিডিং ধীরে ধীরে কমে আসছে, কোনো বোধগম্য কারণ ছাড়াই। ইলেকট্রোগ্র্যাভিটেশনাল ওয়েভ হিট করার প্রাথমিক লক্ষণ এটাই। এরপর ডিভাইসগুলোর রিডিং কমতে কমতে শূন্য হয়ে যাবে। তারপর নষ্ট হয়ে যাবে এই এলাকার প্রতিটা সময় নির্দেশক যন্ত্রের সেটিং। তখন সময় মাপার জন্য শুধুমাত্র একটা জিনিসই কাজে আসবে দেবুর, কন্ট্রোল রুমের কোণে রাখা বালি ঘড়িটা। বালি ঘড়ি থেকে কি করে সময় মাপতে হয় সেটা থেকে শুরু করে এই এক্সপেরিমেন্টের প্রতিটা পদক্ষেপের খুঁটিনাটি ওকে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন শঙ্কর গাঙ্গুলি। সেই মতো কয়েকটা সেটিংস চেঞ্জ করে দেয় দেবু। এসির মধ্যেও কপালে ঘামের ফোঁটা জমতে শুরু করেছিল তার। রাত 10:51।
হঠাৎই থরথর করে কেঁপে ওঠে মেশিন ঘর। কন্ট্রোল ডিভাইসের কাছে দৌড়ে যায় দেবু। দ্রুত হাতে কয়েকটা নব ঘোরাতেই একটা চাপা গুম গুম আওয়াজ ভেসে আসে মেশিন ঘর থেকে। তারপর একটা অদ্ভুত বিজাতীয় শব্দে ভরে যায় সারা বাড়িটা। শুরু হয়েছে। শির দ্বারা বেয়ে একটা আলাদা উত্তেজনা স্রোত বেয়ে যায় দেবুর শরীরে। কাঁপতে থাকা ঘেমো হাতে মেন লিভারটা আঁকড়ে ধরে সে। তারপর ধীরে কিন্তু নিশ্চিতভাবে সেটাকে সর্বোচ্চ বিন্দুর দিকে নিয়ে যেতে থাকে। 11:15 দ্রুত কমতে থাকে কমিউনিকেশন ডিভাইসের রিডিং। মেশিনের গোঁ গোঁ শব্দটা বাড়ছে। চোয়াল শক্ত করে লিভারটাকে ক্যালিব্রেটেড পয়েন্টের দিকে ঠেলে নিয়ে যেতে থাকে দেবু। আস্তে আস্তে কাঁপতে শুরু করে ঘরটা। এসি বন্ধ হয়ে যায়, আলোটাও যেন দপদপ করে ওঠে। এতক্ষণ ধরে অন্য কোনো দিকে দেবুর কোনো নজর ছিল না। বিভিন্ন সুইচের নব চেঞ্জ করতে করতে হঠাৎ করে নিজের হাতের দিকে লক্ষ্য করে সে। এ কি, হাতটা এত আবছা দেখাচ্ছে কেন? অবাক হয়ে নিজের শরীরের দিকে তাকায় দেবু। সবই কেমন ধোঁয়াশার মতন লাগছে না? লিভারের কন্ট্রোল হাতে রেখেই ভীতভাবে চারদিকে তাকিয়ে দেখে দেবাদিত্য। এই ঘর, তার দেওয়াল, তার দরজা, ঘরের সিলিং, ঘরের মধ্যে থাকা ল্যাবের কন্ট্রোল প্যানেল সব কিছুই যেন সিনেমার ছায়াচিত্রের মতন কাঁপতে কাঁপতে গলে যেতে শুরু করেছে। প্রবল বর্ষায় জানালার কাঁচে জমা জলের স্রোত যেভাবে নিচের দিকে গড়িয়ে যায়, সেভাবেই তার চোখের সামনে গলে পড়ছে এই জগৎ। যা হচ্ছে হোক, নিজের মুঠো শক্ত করে সে। ফিরিয়ে নিয়ে আসতে হবে ওদের, যে কোনো মূল্যে। বাঁ হাতের চেটো উল্টো করে কপালে জমে থাকা ঘাম মুছে ফেলে দেবু। 11:27 আরও ধোঁয়াটে হয়ে এসেছে যেন সবকিছু। সাইলেক্ট্রোপ্রোটনের ঘুম ঘুম আওয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে বজ্রপাতের শব্দ। ঘরের আলো নিভে এসেছে প্রায়। বিদ্যুতের ঝলক কাঁচের জানালা হয়ে আছড়ে পড়ছে ঘরের মধ্যে। যন্ত্রের মতো কন্ট্রোল প্যানেল অপারেট করে চলে দেবু। মাথার মধ্যে এক ম্লান শূন্যতা তার সমস্ত অনুভূতি ভোঁতা করে দিচ্ছিল যেন। 11:29 থরথর করে কাঁপতে থাকা এই জগতের মধ্যে দাঁড়িয়ে দৃষ্টি আবছা হয়ে আসে দেবাদিত্য। মেশিন ঘর থেকে বেরোনো শব্দটা আরও হিংস্র, আরও উচ্চকিত হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন বিশাল কোনো ক্ষুধার্ত নেকড়ে এক্ষুনি ছাড়া পেয়েছে খাঁচা থেকে। তার ক্রুদ্ধ গর্জন দেবুর মগজ অবধি পৌঁছতে পারে না। মনে হয় অজ্ঞান হয়ে যাবে ও। লিভারটার ইঞ্চিখানেক নড়াবার মতন শক্তিও তার শরীরে অবশিষ্ট নেই। মাথাটা শূন্য হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে নিজের শরীরের শেষ শক্তিটুকু দিয়ে পিক পয়েন্টে লিভারটা ঠেলে দেয় দেবাদিত্য। ঠিক সেই সময় তার চোখের সামনে দুনিয়াটা গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যায়। পৃথিবী উথাল পাথাল করা তাণ্ডবের মধ্যেও নদীর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। চারদিকে ঝড়ের ক্রুদ্ধ গর্জন শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন স্বয়ং আদিদেব মহাদেব
দামাল হাওয়ার শুল হাতে এই বিশ্ব ধ্বংস করতে নেমে এসেছেন। নদীর জল ফুলে ফেঁপে উঠছিল পাগলের মতো। পাহাড় থেকে গড়িয়ে পড়ছিল বড় বড় পাথর, উপড়ে আসছিল আস্ত গাছ। ঝোড়ো বাতাস যেন উড়িয়ে নিয়ে যেতে চাইছিল সেই মানুষটিকে। ঝড়ের দাপটে কাপড় এলোমেলো হয়ে যাচ্ছিল তার। মুখে উড়ে আসছিল খড়কুটো। বৃষ্টির জল তীক্ষ্ণ সূঁচের মতো বিঁধছিল তার সর্বাঙ্গে। তবুও সেসব অগ্রাহ্য করে নদীর ওপারে থাকা বাড়িটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি। তাঁর চোখের সামনে একটি আশ্চর্য ঘটনা ঘটছিল তখন। বাড়িটার মাথার ওপর ধীরে ধীরে আবির্ভূত হচ্ছিল একটি অতি বিশাল বৃত্তচাপ। দেখে মনে হচ্ছিল যেন কোনো অতিলৌকিক মহাসর্প তার কুণ্ডলী সমেত নেমে আসছে বাড়িটার ওপর। অমোঘ, দুর্লঙ্ঘ, অনিবার্য নিয়তির মতো নেমে আসা সেই কালসর্পের দিকে নির্নিমেষে তাকিয়েছিলেন মানুষটি। শ্মশানে অনেক পিশাচ সাধনা করেছেন তিনি। অযুত সংখ্যক আধিদৈবিক এবং আধিভৌতিক দৃশ্য দেখার অভিজ্ঞতা আছে তার। তবুও তাঁর শিরদাঁড়াতে কাঁপন ধরিয়ে দিচ্ছিল এই অতিজাগতিক অনৈসর্গিক দৃশ্যটি। তাঁর চোখের সামনেই সেই বৃত্তাকার কুণ্ডলীটি নেমে এলো বাড়িটার ওপর। তারপর বাড়িটাকে যেন পেঁচিয়ে ধরল সে। বাড়িটা গুঁইয়ে উঠল একবার। তারপর আতঙ্কে থরথর করে কাঁপতে শুরু করল। হাত দুটো এক বিশেষ মুদ্রায় বন্ধ করলেন কৃষ্ণানন্দ। তারপর চোখ বন্ধ করলেন। যুদ্ধ শুরু হয়েছে। ওদিকে মৃদু অপার্থিব আলোর মধ্যে শূন্যে ভাসমান লোকগুলোর সামনে ক্রমাগত সংকুচিত ও প্রসারিত হতে থাকা বিশাল গুহামুখটির কোনো অবয়ব, কোনো আকার, কোনো বেধ বা কোনো মাত্রা ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যেন অন্ধকার সমুদ্রের বুকে সজীব ঘূর্ণি জেগেছে কোথাও। প্রবেশ পথটি অদ্ভুতভাবে কাঁপছিল। কেঁচোর মতন একবার সম্প্রসারিত হচ্ছিল সেটি, আরেকবার গুটিয়ে যাচ্ছিল। ক্ষণে ক্ষণে অবস্থানও বদলে যাচ্ছিল তার। আমাদের হাতে সময় আর বেশি নেই বন্ধুরা, লেট স্টার্ট। আমি এক একজনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি গাইড পাথ ধরে, কিন্তু একজন চলে গেলেই এই গাইড পাথের প্রসারণশীলতা একটু কমে যাবে। আপনারা আপনাদের মনের সমস্ত শক্তিকে সংহত করুন। মনে রাখবেন, এই আমাদের শেষ এবং একমাত্র সুযোগ। ছায়াগুলো ভিড় করে আসে সেই বদলাতে থাকা পিণ্ডটির চারিপাশে। দেখে মনে হয় যেন নিভু নিভু আলোর পুঞ্জ ঘিরে ধরেছে কোনো আদিম গুহার দ্বার। শঙ্কর একজনকে ইঙ্গিত করেন। তিনি ভেসে এসে দাঁড়ান সেই পিণ্ডটির সামনে। শঙ্কর কি যেন একটা ভাবেন মনে মনে। তারপর এগিয়ে আসা মানুষটিকে সঙ্গে নিয়ে মিলিয়ে যান পিণ্ডটির মধ্যে। দুজনে যাওয়ার একটু পর পিণ্ডটা একটু সংকুচিত হয়ে যায়। মনে হয় কে যেন একটুখানি প্রাণ শক্তি কেড়ে নিয়েছে তার থেকে। সামান্য ধীর হয় তার প্রসারণের ব্যাপ্তি। কয়েক মুহূর্ত পরেই ফেরেন শঙ্কর। তার প্রভা সামান্য ম্লান দেখাচ্ছিল। নিজেদের চিৎ শক্তিকে আরো জাগ্রত করুন বন্ধুরা। শঙ্করের ভাবনা সবার মনে ধাক্কা মারে। আমাদের থেকে একজন কমে গেছেন। আমাদের মানসিক শক্তির মোট পরিমাণ ক্রমশ কমে আসছে। আমাদের আরো চেষ্টা করতে হবে। যদি বাঁচতে চান তবে আপনাদের সমস্ত চেতনা শক্তিকে সর্বোচ্চ স্তরে জাগ্রত করুন। পরে আরও একজনকে নিয়ে চলে যান শঙ্কর। আরও একটু সংকুচিত হয় পিণ্ডটি। আরও ধীর হয় তার চলন। সবার চেতনা শক্তির ওপর চাপ বাড়তে থাকে। 4 জন, তারপর আরও 4 জন চলে যান শঙ্করকে অনুসরণ করে। ততক্ষণে গাইড পাথটা কাঁপতে শুরু করেছে জড় রোগীর মতো। তার প্রবেশ পথ ইতিমধ্যেই বেশ খানিকটা ছোট হয়ে এসেছে।
আবছায়া হয়ে এসেছে তার অবয়ব। পঞ্চমবারে যখন ফিরে এলেন শঙ্কর, তখন তার স্বর আরও এলোমেলো, আরও বেপথু শোনায়। বোঝা যায় অসহনীয় মানসিক চাপ ছিঁড়ে ফেলছে তার চিন্তাশক্তির অভেদ্য বর্ম। এখানকার যেসব দেহাতি মানুষজন আটকে পড়েছিলেন, এতক্ষণ ধরে তাদের ফিরিয়ে দিয়ে এসেছেন তিনি। এবার পালা শেষ 4 জনের। আসুন আসুন মেজর। নিজের স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে বলেন শঙ্কর, আপনাকে ওপারে পৌঁছে দিই। আমি একজন সৈনিক ডক্টর গাঙ্গুলি। আই এম এ টিম ম্যান। আমার কাছে আমার থেকে আমার সঙ্গীদের জীবন অনেক বেশি। তাদের ফেলে আমি একা চলে যেতে পারি না। এটা বাদানুবাদের সময় নয় মেজর। তাকিয়ে দেখুন, গাইড পাথ ইতিমধ্যে ডিসইন্টিগ্রেট করতে শুরু করেছে। আমাদের হাতে আর একদম সময় নেই মেজর। মনে রাখবেন, এখানে আমি আপনাদের টিম লিডার। ফলো মাই ইনস্ট্রাকশন প্লিজ। সুজন আর হিতেশ সভয়ে তাকান সেই পিণ্ডটির দিকে। মনে হয় যেন মরণাপন্ন রোগীর মতন নিঃশ্বাস নিচ্ছে সে। তার প্রসারণের গতি অনেক ধীর, অনেক ম্লান। চারপাশের দুঃসহ অভেদ্য নিশ্চল অন্ধ সমুদ্রের সঙ্গে তার প্রভেদ ক্ষীণ হয়ে এসেছে প্রায়। মেজর মেহরা আর দ্বিরুক্তি করলেন না। আরও সংকুচিত হয় পিণ্ডগহ্বর। আগের আকারের প্রায় 1/4 আকারের হয়ে এসেছে সে। প্রবল মানসিক চাপ এসে পড়ে হিতেশ আর সুজনের ওপর। সুজন এতক্ষণ ধরে নিজের সমগ্র সত্তা এই সময় জঠরটির জন্য নিয়োজিত করে রেখেছিল, কিন্তু ঠিক এইখান থেকে তার মানসিক স্থিতি নষ্ট হতে থাকে। তার মাথার মধ্যে আবার সবকিছু গোলমাল হয়ে যাওয়া শুরু হয়। অতীত থেকে একের পর এক দৃশ্যাবলী আছড়ে পড়তে থাকে তার মনের পর্দায়। 4 বছর বয়স তার। সে আর তার মা দাঁড়িয়ে আছে দরজা ধরে। তাদের ছেড়ে কে যেন একজন চলে যাচ্ছে। আসলাম রে, সাবধানে থাকিস। কেমন? চলে যাচ্ছে ঘরের দরজা পেরিয়ে, উঠোন ডিঙিয়ে রাস্তার ওপারে। এক ছোট্ট ছেলের বুকের ভেতর তিলে তিলে গড়ে ওঠা নরম সাঁকোটা যেন তীব্র আগুনে পুড়িয়ে খাক হয়ে যাচ্ছে। এক বুক অভিমান নিয়ে সেই ছেলেটি তাকিয়ে আছে পুড়ে যাওয়া সাঁকো পেরোনো মানুষটির দিকে। তার দিকে একবার ফিরেও তাকাবেন না তার বাবা? বহু যুগের ওপার থেকে শত সহস্র দুঃখের গাঁথা আজ ভিড় করে এলো সুজনের স্মৃতির ভেতর। সারা জীবন ধরে বাবার অভাব বোধ করেছে সে। বাবার আদর খেতে দেখা বন্ধুদের দিকে তাকিয়ে তার হিংসে হতো। কেন? তার বাবা এসে কেন তাকে আদর করবে না? কি দোষ ছিল তার? এক বুক অভিমান তার বুকে উথলে উঠছিল বটে, কিন্তু তার আগেই সুজনের মাথায় গেঁথে যায় অন্য একটা কথা। যে বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিলেন, যাওয়ার সময় পিছন ফিরে তাকাননি অবধি, আজ কিন্তু তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফিরে এসেছেন। ফিরে এসেছেন সময়ের এই অন্ধ গহ্বর থেকে তাদের উদ্ধার করতে। ফিরে এসেছেন তার বাবা। নিজের সন্তানের বিপদ শুনে স্থির থাকতে পারেননি তিনি। এটা ভালোবাসা নয়? সব গোলমাল হয়ে যায় সুজনের। এতদিন বাদে যে মানুষটা রক্তের টানে সব কিছু বাজি রেখে ফিরে আসতে পারে, তার ভালোবাসার কোনো দাম নেই। না, বাবাকে আর কিছুতেই হারিয়ে যেতে দেবে না সে। এবার চলে যেতে চাইলে লোকটাকে শক্ত করে বেঁধে রাখবে সুজন। অস্তিত্বের সবটুকু নিজের চৈতন্যের মধ্যে সংহত করে ধ্যানস্থ হয় সে। বাঁচতে হবে তাদের, বাঁচতেই হবে। শঙ্কর যখন ফিরে এলেন তখন অসংলগ্ন বকছেন তিনি। বোঝা যাচ্ছে যে এই বিপুল মানসিক চাপ তিনি আর নিতে পারছেন না।
তাঁর চিন্তা ভাবনা বিক্ষিপ্ত হয়ে এসেছে, এলোমেলো হয়ে যাচ্ছে তাকে ঘিরে থাকা আলোকবৃত্ত। হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো কাঁপছে সেটি। শঙ্কর, এবার একটু বিশ্রাম নে। মেন্টাল স্ট্রেংথ আর একটু না বাড়লে। পাগলের মতো কথা বলিস না। দেখতে পাচ্ছিস গাইড পাথের স্টেবিলিটির অবস্থা এক্ষুনি ডিসইন্টিগ্রেট করে যাবে। আমাদের হাতে সময় আর নেই, একদম সময় নেই। তিনজনেই মুহূর্তের জন্য তাকান পথটির দিকে। প্রায় আবছা হয়ে এসেছে সে, তার আয়ু শেষ হয়ে এলো বলে। আর একটা মাত্র এক্সিট বাকি। কথা শেষ হয় না হিতেশের। এক হাতে হিতেশ, আরেক হাতে সুজনকে জাপটে ধরে সেই প্রায় মুছে আসা অন্ধকার গহ্বরের মধ্যে ঝাঁপ দেন শঙ্কর। সেই সঙ্গেই বিপুল হাহাকার রব তুলে বন্ধ হয়ে যায় সেই সময়ের দরজা। কালের গর্ভ আবার নিরেট, নিথর, অন্তহীন অনন্তে ডুবে যায়। দ্রুতস্বরে মন্ত্রোচ্চারণ করতে করতে বাড়িটার দিকে চেয়েছিলেন মানুষটি। ঝড় আর বৃষ্টির বেগ এখন তুঙ্গে। ছোট পাহাড়ি নদীটি যেন পাগল হয়ে উঠেছে। তার ছোবল আছড়ে পড়ছে নদীর বুক জুড়ে পড়ে থাকা পাথরের বোল্ডারগুলোর উপর। গুরুগম্ভীর বজ্রগর্ভ মেঘ ছেয়ে গেছে দূর দিগন্ত জুড়ে থাকা পাহাড়ের মাথা। হাওয়ার দাপটে মথিত হয়ে যাচ্ছে এই জগৎ সংসার। মনে হচ্ছে যেন মহাকালের পাশদণ্ড মহাঘোর রবে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে এই ক্ষুদ্র জনপদ। প্রবল উদ্বেগ নিজের মধ্যে সংহত করে রেখেছিলেন তিনি। শরীরের সমস্ত পেশি শক্ত হয়ে আছে, চোয়াল দৃঢ়বদ্ধ, কপালে ঘোর ভ্রুকুটি। তাহলে কি ব্যর্থ হয়ে যাবে তাঁর গুরুর শিক্ষা? তিনি কি আসবেন না? মহাকালের গ্রাস থেকে ওদের উদ্ধার করতে নেমে আসবেন না তিনি? ভাবতে ভাবতেই একবার চোখটা বন্ধ করলেন কৃষ্ণানন্দ। তিনি যে শুনেছিলেন তাঁকে হৃদ মাঝারে রাখলে নাকি এক আশ্চর্য আলো ফুটে ওঠে সাধকের হৃদয় পদ্মে। সে কি মিথ্যে? সে সবই কি তাহলে মিথ্যে? তারপর চোখ খুলে সামনের দিকে তাকাতেই আশ্চর্য হয়ে গেলেন তিনি। ওটা কি? ওটা কি দেখছেন কৃষ্ণানন্দ? পুরো বাড়িটাকে ঘিরে মাটি থেকে উঠে আসছে এক ক্ষীণ আলোস্রোত। সেটা মুড়ে ফেলছে বাড়িটাকে, ঠিক যেভাবে পুরনো বাড়ির গায়ে গজিয়ে ওঠে আগাছার চারা, সেভাবেই এই আলোস্রোত ছড়িয়ে পড়ছিল বাড়িটার গায়ে। তফাৎ একটাই, এখানে প্রতিক্রিয়াটা অত্যন্ত দ্রুত, যেন এক তরল আলোর বন্যা অস্বাভাবিক বেগে ছেয়ে ফেলছিল বাড়িটার শরীর। সেই আলো স্রোতের রং লাল। কালো অন্ধকারের মধ্যে সেই লাল আভা স্রোত দ্রুত বেড়ে উঠছিল, আরও দীপ্যমান হয়ে উঠছিল সেই আলোক বন্যা। থরথর করে উত্তেজনায় কাঁপতে থাকলেন কৃষ্ণানন্দ। দু হাত জড়ো করে মাথায় ঠেকালেন তিনি। জয় মা, জয় মা, জয় মা। ব্যর্থ হয়নি তাঁর পূজা। এসেছেন, তিনি এসেছেন। মহাকালের সঙ্গে যুঝতে নেমে এসেছেন স্বয়ং মহাকালী। সুজনের মনে হচ্ছিল যেন এক সজীব সচল প্রাণবন্ত গুহার মধ্যে দিয়ে অতি ধীর গতিতে এগোচ্ছে তারা। দুপাশের দেওয়াল ক্রমেই সরে চেপে আসছে তাদের দিকে। সামনে এগোনো মাত্র পেছনের পথ বন্ধ হয়ে নিরেট অন্ধকার হয়ে যাচ্ছে। কে যেন কানের কাছে বলে যাচ্ছে, পিছনে ফিরবার রাস্তা নেই, এই পথ শুধু সামনের দিকে এগিয়ে যেতে জানে। মুহুর্মুহু বদলে যাচ্ছে সামনের প্রায়ান্ধকার পথ। অবশ্য পথ বলা ভুল, একটু ভেসে গেলেই তাদের সামনে জমাট বাঁধছে পাথুরে অন্ধকার। তখনই শঙ্কর থেমে কিছু একটা ভাবছেন মনে মনে।
আর তারপর অন্ধকারের মধ্যে পরের স্পন্দনশীল অংশটি চিহ্নিত করে এগোচ্ছেন। সুজনের মনে হচ্ছে অসহ্য চাপে তার সমস্ত সত্তা, সমস্ত চৈতন্য বিলুপ্ত হয়ে যাবে, আর বোধহয় শেষ রক্ষা হবে না। তার চিন্তাভাবনার ক্ষমতা নষ্ট হয়ে যেতে থাকে, শুধু মনের মধ্যে ফুটে উঠতে থাকে অদ্ভুত সব দৃশ্যাবলী। উঁচু উঁচু গাছ, জঙ্গল, পাহাড়, পাহাড়ের মাথায় বরফ, পাহাড় থেকে নেমে এসেছে নদী, তার পাশে বনের মধ্যে কাঠের তৈরি কুঁড়ে ঘর। কোলে করে কিছু একটা নিয়ে আসছে একটি কিশোর। তার হাতে কি ওটা? হাতটা একটু ফাঁক করে সেই কিশোর। কালো লোমওয়ালা তুলতুলে কি যেন একটা। আবার দৃশ্যান্তর হয়। পাহাড়ি নদীর পাড়ে বড় বড় ঘাসে ছাওয়া বিস্তীর্ণ প্রান্তর, তার মধ্যে বাঁকানো শিং আর বড় লোমওয়ালা ইয়াক চড়াচ্ছে সেই কিশোর। হঠাৎ খেলার ছলে দৌড়তে থাকে সে। তার পাশে ওটা কি ছুটছে? আরে, এ তো একটা কুকুর, সিংহের মতন কেশরওয়ালা বিরাট একটা কুকুর, টিবেটান ম্যাস্টিফ। আবার সেই কুঁড়ে ঘর, প্রবল তুষারপাত, মোটা কম্বলের তলায় শুয়ে ঠকঠক করে কাঁপছে সেই কিশোর। তাকে জড়িয়ে ধরে আছে কুকুরটা। কি বিশাল, কি রাজসিক তাঁর আকার। আবার দৃশ্যপট পাল্টে যায়। গভীর হাওয়ার এক রাত, অন্ধকার জঙ্গল, কাকে যেন অনুসরণ করতে করতে উদ্ভ্রান্তের মতন হাঁটছে এক যুবক। হাঁটতে হাঁটতে এক অজানা পাথুরে চাতালে পৌঁছেছে সে। গাছের আড়ালে লুকিয়ে আছে সে। ভয় করছে তার। দূরে অনেকগুলো লোক, একজন বসে আছে, কি সব যেন মন্ত্র পড়ছে সে। ভয় করছে সেই যুবকের। বসে থাকা মানুষটার সামনে কি যেন একটা রাখা, তার উপর থেকে কাপড় তুলতেই আহ, কষ্ট, কি কষ্ট। মনে হলো কে যেন বুকের ভেতরটা জ্বালিয়ে দিল সুজনের। জ্বলে গেল রে, সব কিছু যেন জ্বলে গেল এই মানুষটার। তার বর্তমান, অতীত, ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল সব। হঠাৎ থেমে যান শঙ্কর। লাস্টে, হ্যাঁ এইটাই লাস্ট। ওইদিকে, কিন্তু সেদিকে যে ক্ষীণতম স্পন্দনও নেই। হিতেশ বিমূঢ়ভাবে তাকান শঙ্করের দিকে। কি গেট ওপেন হচ্ছে না কেন? ভুল করলাম নাকি? আমি কি ভুল করলাম? আমি পারছি না, কিচ্ছু পাচ্ছি না। তা ফেটে যাবে মনে হচ্ছে। আমি বোধহয় আর পারবো না এই ইকুয়েশনটা সলভ করতে। আমি বোধহয় আর পারবো না এই ইকুয়েশনটা সলভ করতে পারবো না। হলো না, আর বোধহয় হলো না। গাইড পাথের দেওয়াল প্রায় মিলিয়ে যাওয়ার মুখে। আর কয়েকটি মুহূর্ত মাত্র। চারদিকের নিশ্চিদ্র ভয়াল অন্ধকার যেন এই তিনটি প্রাণীর ওপর আরো গভীর, আরো ঘন, আরো গাঢ় হয়ে নেমে আসে। উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করে যাচ্ছিলেন কৃষ্ণানন্দ। বাড়িটির সর্বাঙ্গ ঘিরে থাকা তরল আলোর প্রভা এখন আরো উজ্জ্বল। বৃত্তচাপটির নাগপাশ আর বাড়িটার মধ্যে এক দুর্ভেদ্য আবরণ তৈরি হয়েছে। মনে হচ্ছিল সেই পিচ্ছিল আলো স্রোত পেরিয়ে কিছুতেই যেন বাড়ির দেহ অবধি পৌঁছতে পারছে না সেই সর্বনাশা নাগপাশ। সেই লাল আলো স্রোত এবার ধীরে ধীরে ঘন কৃষ্ণ কাল বৃত্তটির গায়ে সর্পিল নাগিনীর মতন উঠে আসতে শুরু করল। দেখে মনে হচ্ছিল যেন আগ্নেয়গিরির লাল স্রোত ঊর্ধ্বমুখী হয়েছে পর্বতের গা বেয়ে। ধীরে কিন্তু নিশ্চিন্তভাবে সেই নাগপাশের দেহ মুড়ে দিতে থাকে রক্তাভ আলোর স্তর। এবার বাড়ির মাথায় জমে থাকা মেঘের দিকে নজর যায় কৃষ্ণানন্দের।
আর তার মন্ত্রোচ্চারণ থেমে যায় সঙ্গে সঙ্গে। বাড়িটার ঠিক মাথার ওপর মেঘের পুঞ্জ কার যেন একটা অবয়ব নেওয়ার চেষ্টা করছে। একটা মুখ যেন ফুটে উঠছে মেঘের বুকে। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকেন কৃষ্ণানন্দ। ওই তো মুখ, নাক, ঠোঁট, কুঞ্চিত কেশধাম, চোখ সব স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। ঠিক তখনই ভয়ঙ্কর মুখখানির দু চোখে দপ করে জ্বলে উঠল বিদ্যুৎ। বিদ্যুতের রং লাল। যেভাবে শিকারী অজগরের চোখের দিকে তাকিয়ে থাকে নিরীহ হরিণ শাবক, ঠিক সেভাবেই কৃষ্ণানন্দ সম্মোহিত চোখে তাকিয়ে রইলেন রক্তগর্ভ চোখ দুটির দিকে। ও কার চোখ? ও কার মুখ? যেন তার প্রশ্নের জবাব দিতেই ঝড়ের শো শো আওয়াজ পেরিয়ে একটা খিলখিল অট্টহাসি ভেসে আসে কৃষ্ণানন্দের কানে। সেই হাসির শব্দে ঘাড়ের লোম দাঁড়িয়ে যায় তার। সমস্ত চরাচর জুড়ে সেই অট্টহাসি বজ্রপাতের মতো আছড়ে পড়ে তার কানে। অপলক নির্নিমেষ চোখে তিনি তাকিয়ে থাকেন সেদিকে। মুখ খুলে যায় অবয়বের। সেখান থেকে একখানি টকটকে লাল মেঘের টুকরো সামান্য বেরিয়ে আসে নিচের দিকে। দেখে মনে হয় যেন এক বিশাল রক্তপায়ী লোল জিহ্বা বেরিয়ে এলো উন্মুক্ত মুখগহ্বর থেকে। এবার সেই চোখ দুটির মধ্যে ফের ঝলসে ওঠে রক্তবিদ্যুৎ। মুহূর্তের মধ্যে সেই মেঘপুঞ্জ থেকে ছিটকে আসে বিদ্যুতের ফনা। অভিশপ্ত বাড়িটিকে ঘিরে ধরা কালবৃত্তটির ওপর প্রবল আক্রোশে আঘাত হানে চেতনার অতীত কোনো আদিম প্রাগৈতিহাসিক মহাখড়গ। একবার, তারপর আরেকবার, তারপর মুহুর্মুহু বারংবার। সেই দৃশ্য দেখে আতঙ্কে ঠক ঠক করে কাঁপতে থাকেন কৃষ্ণানন্দ। ভুল হয়ে যায় তার মন্ত্রপাঠ, শিথিল হয়ে যায় তার মুদ্রাবন্ধন। মাটির উপর হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। অবাধ শূন্যতা ছাড়া কোনো মন্ত্র, কোনো বিধান, কোনো মুদ্রা কিছুই সাড়া ফেলে না তার চৈতন্যে। তিনিও কি তাহলে পারলেন না? শেষ হলো না তাহলে তার মন্ত্রসিদ্ধি? হেরে গেলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ? এরপর রুদ্ধ কণ্ঠে জানতে চান হিতেশ। জানি না, কিচ্ছু বলতে পারছি না। আমাদের বোধহয় আর ফেরা হলো না। সুজন, সুজন রে। সুজনের চেতনার মধ্যে তখন একের পর এক দৃশ্যের অবতারণা ঘটছিল দ্রুত। পাইন, ফার আর বার্চ গাছের ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ের গা বেয়ে দ্রুত উপরে উঠছে সে। একটু নিচে কাদের যেন উত্তেজিত গলা শোনা যায়। এই চল রে তোরা, ঝর্ণার জলে হাত পা ধুয়ে আসি। একবার নিচের দিকে তাকায় সুজন, তারপর আরো দ্রুত উঠতে থাকে পাহাড়ের ওপরের দিকে। পাহাড়ের ওপারের দেশে পৌঁছতেই হবে তাকে। তার হাতে কালো কাপড়ে জড়ানো কি যেন একটা ঝুলছে। দৌড়তে দৌড়তে একটা খাদের পাশে দাঁড়ায় সুজন। কান পেতে শোনে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে কিনা। নিশ্চিন্ত হয়ে এইবার হাতে ধরা কালো কাপড়ের পুঁটুলিতে রাখা গোল মতো জিনিসটা বার করে হাতে নেয় সুজন। মাথা, একটা কাটা মাথা, একটা কুকুরের লোমশ কাটা মাথা। অবচেতনে বলে উঠল সুজন। সুজনকে ধরে একবার জোরে ঝাঁকিয়ে দেন হিতেশ। সুজন, কি বলছিস তুই? শিনজে, কে শিনজে? শুনতে পাচ্ছিস সুজন? সুজন সাড়া দেয় না। তার আচ্ছন্ন বোধের ওপর আঁচড় কেটে যায় আরো কত ছবি। একটা ঘর, কার সামনে যেন বসে আছে সে।
দুজনের মাঝখানে এই কাটা মাথাটা, অন্য মানুষটির আয়ত চোখ দুখানি বিস্ফারিত। সেই কাটা মাথাটার দিকে অঙ্গুলি নির্দেশ করে উত্তেজিত স্বরে কি যেন বলছেন তিনি। এ যে মহা সর্বনাশা বস্তু রে। অন্ধকার রাত, উন্মুক্ত প্রান্ত, তার পাশে নদী, দূরে পাহাড়, সেখান থেকে নেমে এসেছে ছোট্ট একটা নদী। তার একপাশে দাঁড়িয়ে আছে সুজন, সামনে মশাল জ্বলছে। সেই অন্য মানুষটিকে একবার স্পষ্ট দেখতে পায় সে। তার পরনে গেরুয়া পোশাক। তিনি মাটির দিকে নির্দেশ করে কি একটা যেন দেখাচ্ছেন তাকে। আজ আমি এই অতি গুজ্জ, অতি শক্তিশালী, অতি জটিল বিদ্যার প্রয়োগ। মাটিতে কি সব আঁকি বুকি কাটা, তার মধ্যিখানে শিনজের কাটা মাথাটা। আমাকে ছাড়া ওর যে আর কেউ নেই। পশু বলে কি আপনার? সে কাঁদছে তার সামনে, কি যেন একটা অনুরোধ করছে। আপনার ধর্ম কি শুধু মানুষের জন্য? হঠাৎ করেই যেন এক আশ্চর্য আলোয় ভরে গেল সেই সচল, সজীব এবং ক্রমেই ক্ষীয়মান হয়ে আসা সময় গহ্বর। চমকিত হলেন শঙ্কর, মাথা তুলে তাকালেন সামনের দিকে। কোনো অলৌকিক মন্ত্রে যেন আবার সচল হয়েছে সেই নিথর অন্ধ গুহা। খুলে গেছে গাইড পাথের মুখ, কিন্তু তাদের সামনে কে যেন দৌড়ে চলেছে। একটু এগিয়ে বারবার ফিরে আসছে সে, যেন তাদের বলছে তাকে অনুসরণ করতে। সেই আলোকপুঞ্জের হাতছানিতে সাড়া দিয়ে ক্রমশ প্রসারিত হতে থাকে সেই কৃষ্ণ গহ্বর। ওই যে এক্সিট, এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। এটাই শেষ ইকুয়েশন পাথ। ধ্যানস্থ সুজনের মাথার ভেতর বিস্ফোরিত হয় আতশবাজি সহস্রধার স্রোত। সেই গেরুয়াধারী মানুষটি মাথায় হাত রাখছেন তার। তিনি বলছেন, হবে রে তুত্তেন, হবে। তোর সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ হবে শিনজের। আর কিছুক্ষণেই উদ্ধার হবে সে। এইখানেই ঘটবে সেই ঘটনা, এই অষ্টভুজ ক্ষেত্রেই তোর সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ হবে শিনজের। হবে, হবে। অন্ধের মতো, সম্মোহিতের মতো দু হাত বাড়িয়ে সুজন এগিয়ে যায় সামনের দিকে। আরো একবার অস্ফুটে বলে, শিনজে, তুই এসেছিস? তুই? চারিদিকে আলোর ফুলকি ছড়িয়ে সিংহের মতো কেশর দুলিয়ে তার দিকে ছুটে আসে সেই উজ্জ্বল অবয়ব। ঝাঁপিয়ে পড়ে সে সুজনের বুকে। নরম আলোর রোশনাইতে জ্বলে ওঠে সময়ের ছায়াপথ। মহাকালের বুক থেকে ঝরে পড়ে সহস্র হীরক চূর্ণ। সহস্র দীপাবলির আলোকসজ্জা ঘিরে ধরে ভালোবাসার মানুষটিকে। সেই নরম আলোর বিস্ফোরণে চৈতন্য ধাঁধিয়ে যায় হিতেশ আর শঙ্করের। বোধহয় মুহূর্ত মাত্র, তারপরেই সেই রোশনাই দৌড়ে যায় সামনের দিকে। চিৎকার করে ওঠেন শঙ্কর, জাম্প সুজন, জাম্প! হিতেশ, হাত ধর আমার। তারপর সব স্তব্ধ। সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত্রে সম্মোহিত হয়ে বাড়িটার দিকে চেয়েছিলেন কৃষ্ণানন্দ। একটি অপার্থিব অলৌকিক দৃশ্য তাকে স্থবির করে রেখেছিল। তিনি দেখছিলেন বাড়িটার মাথায় জমা হওয়া মেঘের করাল মুখাবয়বটি থেকে ঘন ঘন বজ্রপাত হচ্ছে বাড়িটার মাথায়। প্রতিটি বজ্রপাতের ক্ষণিকের ঝলকানির মধ্যে বাড়িটা একবার অদৃশ্য হচ্ছে, আবার পরের ঝলকানিতেই দৃশ্যমান হচ্ছে। আলোর বিস্ফোরণের মধ্যে একবার মনে হচ্ছে বাড়িটার জায়গায় একটা জমাট বাঁধা শূন্যতা হাঁ করে আছে। পরক্ষণেই মনে হচ্ছে ওই তো সেই বাড়ি। শেষ বজ্রপাতের সঙ্গে সঙ্গে সেই বিশালায়তন কালবৃত্তটি এক গগনভেদী হাহাকার তুলে দৃশ্যপট থেকে মিশে যেতে থাকে।
দুপাশের জমাট অন্ধকার মিশে যায় কৃষ্ণবলয়টির মধ্যে। বাড়ির মাথায় জেগে থাকা একটি স্থির রক্তজিহ্বা শুষে নিতে থাকে সেই মহাকাল বৃত্তের প্রতিটি গুঁড়ো। বাড়িটিকে ঘিরে জেগে থাকা রক্তাভ আলো স্রোত ক্রমশ নিস্তেজ হয়ে আসে। মাটির বুকে মিশে যেতে থাকে সেই টকটকে রক্ত আলোর বন্যা। তারপর নিভে যায় একেবারে। চোখ বন্ধ করে ফেলেছিলেন কৃষ্ণানন্দ। কতক্ষণের জন্য তা তিনি জানেন না, তবে যখন তিনি চোখ খুললেন তখন ঝড় থেমে গেছে। মৃদুমন্দ জলো বাতাস বয়ে যাচ্ছে তার শরীর ঘিরে। একটা দুটো করে তারা ফুটছে তখন পরিষ্কার হয়ে আসা আকাশের বুকে। মেঘেদের ঘনঘোর ছায়া সরিয়ে অতন্দ্র প্রহরীর মতন জেগে দাঁড়িয়ে থাকা দূর পর্বতশ্রেণী ছাপিয়ে এক অনির্বচনীয় শান্তি জেগে উঠছিল কৃষ্ণানন্দের মনে। পেরেছিস শঙ্কর, পেরেছিস। আমরা জিতে গেছি সুজন। আমি জানতাম শঙ্কর তুই পারবি। আমি সুজন, তুই ঠিক আছিস তো ভাই? সুজন, এই এত দূর থেকেও বাড়িটার দিক থেকে ভেসে আসা আনন্দের কান্নার উল্লাসের শব্দ শুনতে পাচ্ছিলেন তিনি। সেদিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন মানুষটি। তারপর দু হাত তুলে আশীর্বাদ করলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। ভালো হোক, যারা ভালোবাসে তাদের ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। শেষ হল অভিক সরকার মহাশয়ের লেখা পেত বুদ্ধু পর্ব 2। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অভিজিৎ, কৃষ্ণানন্দ আগমবাগীশ সুরজিৎ, থুপতেন সৌমেন, গুরু পদ্মসম্ভব ইন্দ্রনীল, দেবু সুব্রত, চিফ পার্থ অরণ্যদেব, প্রফেসর নারায়ণ স্বামী সুলিপ্ত, মাসাং অনিকেত এবং সমবেত কণ্ঠে টিম অহর্নিশি। সম্পূর্ণ অডিও প্রোডাকশনে আছে অহর্নিশি স্টুডিওস। শুনলেন শ্রী অভিক সরকারের গল্প পেত বদ্ধু।